সেভাবে হয়তো আমরা অ্যাচিভ করে ফেলছি, কিন্তু আসলে সেখানেও গলত থাকতে পারে। তো আমরা সেটাই আলোচনা করবো এখানে। So one reason that a variance may arise may be that the original plan has subsequently been found to be inappropriate. Inappropriate planning এর কারণে একটা variance হইতে পারে। This might arise, for example, if suppliers have increased. আমি এটা গত ক্লাসে করেছিলাম, তবুও জাস্ট প্রথম স্ট্যান্ডার্ডটা একটু রিভিউ করছি so that আমাদের নলেজে চলে আসুক আবার। This might arise, for example, if suppliers have increased the cost of raw materials and this has not been accounted for in the original standard cost card. In that case, the total variance must be split into two constituent parts. আমাদের প্ল্যানিং এর কারণে কোন সময় হয়তো স্ট্যান্ডার্ড কস্ট কার্ডের মধ্যে আমাদের অনেক কিছু আমরা ইনক্লুড না করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে সাপ্লায়ারের কস্ট অফ র মেটেরিয়ালের দাম, র মেটেরিয়াল কস্ট বাড়ায় দিচ্ছে, কিন্তু আমরা সেটা প্ল্যানিং এর সময় ধরে নিই না, ধরনের কারণে ভ্যারিয়েন্স হয়ে গেছে। তাহলে সেখানে আমাদের এখানে এই প্ল্যানিং ভ্যারিয়েন্সের কথা চলে আসতে পারে। বাট এই ধরনের ভ্যারিয়েন্স যদি হয়, তখন আবার ওই ভ্যারিয়েন্সটাকে আমরা দুইটা পার্টের মধ্যে ভাগ করে ফেলবো। একটা হচ্ছে প্ল্যানিং ভ্যারিয়েন্স, আর একটা হচ্ছে অপারেশন ভ্যারিয়েন্স। কারণ আমরা প্ল্যানিং ভ্যারিয়েন্সটা হচ্ছে এখানে আমাদের ভুল ত্রুটি প্ল্যানিং এর ক্ষেত্রে যেটা আমরা প্রবলেমটা হচ্ছে আমাদের যে যে প্ল্যানিং এর ভুলের কারণে যে ভ্যারিয়েন্সটা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্ল্যানিং ভ্যারিয়েন্স। এবং প্ল্যানিং ভ্যারিয়েন্সটা আমরা নেওয়ার পরে আমরা প্ল্যানিং এর বিষয়টা যে ভুলটা হচ্ছে সেটাকে আমরা বুঝতে পারার পরে আবার রিভাইস যখন একটা আমরা স্ট্যান্ডার্ড কস্ট কার্ড রেডি করব, সেই রিভাইস স্ট্যান্ডার্ড কস্ট কার্ডের উপর ভিত্তি করে যদি অপারেশনের মধ্যে যদি অ্যাকচুয়াল অপারেশনের সঙ্গে যদি রিভাইস প্ল্যানিং এর সঙ্গে যদি কোনো রকম বিচ্যুতি পাওয়া যায়, ভ্যারিয়েন্স পাওয়া যায়, সেটা তখন রিয়েল অপারেশনাল ভ্যারিয়েন্স হবে। সেই জন্যই সেক্ষেত্রে এই ক্ষেত্রে এই যে আমরা দুই ভাগে ভাগ করছি, যে একটা প্ল্যানিং ভ্যারিয়েন্স, একটা অপারেশনাল ভ্যারিয়েন্স। অপারেশনাল ভ্যারিয়েন্স হচ্ছে দিস ইজ দ্য পার্ট অফ ভ্যারিয়েন্স attributable to decisions taken within the business that has caused a change between the revised standard and the actual results. রিভাইজ করার পরে যে স্ট্যান্ডার্ড করেছি সেটার সঙ্গে অ্যাকচুয়াল রেজাল্টের যেই আমাদের ভ্যারিয়েন্স, সেটাই আমার অপারেশনাল ভ্যারিয়েন্স। আর রিভাইজ করার আগে আমার মূল প্ল্যানিং এর সঙ্গে পরবর্তী চেঞ্জের যে প্ল্যানিং করে আবার যে রিভাইজ প্ল্যানিং করেছিলাম সেখানে যে ভ্যারিয়েন্স, সেটা হচ্ছে আমার প্ল্যানিং ভ্যারিয়েন্স। তো এই আলোকে আমরা একটা অঙ্ক এখানে আলোচনা করছি। কন্ট্রোলেবিলিটি এবং রেসপন্সিবিলিটির কথা আসছিল, যে মানে ম্যানেজমেন্ট উইল উইশ টু ড্র আ ডিস্টিংশন বিটুইন দিস টু ভ্যারিয়েন্সেস। তা কেন এখানে কন্ট্রোলেবিলিটি, প্ল্যানিং ভ্যারিয়েন্সের মধ্যে কন্ট্রোলেবিলিটির কথা আছে, যে আমার যদি প্ল্যানিং ভ্যারিয়েন্সেস মে অ্যারাইজ ফ্রম ফল্টি স্ট্যান্ডার্ড বাট দ্য রেসপন্সিবিলিটি ফর দিস লাইস উইথ সিনিয়র রাদার দেন অপারেশনাল ম্যানেজমেন্ট। অনেক সময় হতে পারে যে সিনিয়র ম্যানেজাররা মানে ভ্যারিয়েন্সের পুরো রেসপন্সিবিলিটি অপারেশন ম্যানেজারদের ঘাড়ে তুলে দিতে পারে, অথবা নাও দিতে পারে, বাট প্রবলেমটা কোথায় হয়েছে সেটা তারা ডিটেক্ট করতে পারে না, এরকমও হতে পারে ইন এ বেটার সেন্স। তাহলে সেক্ষেত্রে সেগুলো আর হবে না যদি আমরা সঠিকভাবে প্ল্যানিং ভ্যারিয়েন্স এবং অপারেশনাল ভ্যারিয়েন্সটা আমরা যদি ভাগ ভাগ করে স্প্লিট করে মানে বের করতে পারি। এক্সাম্পল 2টা আমরা সেদিন আলোচনা করেছিলাম, এটা আলোচনা করবো না আজকে। এক্সাম্পল 3টা আমরা আজকে একটু আলোচনা করব। ভেরি ইন্টারেস্টিং। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা খুব একটা এক্সাম্পলটা 3 দেখবেন, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। এটা আপনারা এখানে এটা পড়ে আমাদের একটা ভালো একটা ধারণা হয়ে যাবে এই সম্বন্ধে। তো লেটস সি এক্সাম্পল 3। এখানে রিকোয়ারমেন্টটা আগে পড়ে ফেলি। রিকোয়ারমেন্ট হচ্ছে ডিসপাইট দ্য ম্যানেজিং ডিরেক্টরস reluctance to calculate it, produce an operating statement for the period ignoring the impact of any planning variance. Calculate the impact of planning variances for the business. আচ্ছা, আমি একটা রিকোয়ারমেন্ট আগে পড়লাম, এটা কারণটা আছে। এক্সাম্পল 3টা কি বলছে? The big PLC set up a factory to manufacture and sell advance a new consumer product. তাদের একটা কনজিউমার প্রোডাক্ট নাম দিয়েছে অ্যাডভান্স, প্রোডাক্টের নাম অ্যাডভান্স। তারা একটা ফ্যাক্টরি সেট আপ করছে ম্যানুফ্যাকচার করার জন্য। The first year's budget production and sales were 1000 units. তারা বাজেট করছে প্রোডাকশন করবে 1000 ইউনিট এবং প্রোডাকশন যা করবে তাই সেল করবে 1000 ইউনিট। The budgeted sales price and standard cost for advance were as follows. তারা একটা স্ট্যান্ডার্ড কার্ড দিছে এখানে। স্ট্যান্ডার্ড সেলস প্রাইস পার ইউনিট 200 পাউন্ড, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট, র মেটেরিয়াল 10 কেজি at 10 পাউন্ড, তাহলে 100 পাউন্ড করে। তার মানে 100 পাউন্ডের মধ্যে 10 কেজি
র মেটেরিয়াল লাগে 10 পাউন্ড করে, লেবার 6 আওয়ার্স 8 পাউন্ড করে 48, 6 8 48। তাহলে 148 টাকা হচ্ছে কস্ট, স্ট্যান্ডার্ড প্রাইস 200, 200 থেকে 148 বিয়োগ করে স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন পার ইউনিট 52। এখন অ্যাকচুয়াল রেজাল্টস হচ্ছে আপনার 1000 ইউনিটস কি হয়েছে, অ্যান্ড কিন্তু প্রাইস কত হয়েছে 316 টাকা। এক মিনিট, তো অ্যাকচুয়াল রেজাল্ট কি, সেলস হচ্ছে কি 1000 ইউনিটস 316 টাকা, আমার স্ট্যান্ডার্ড 200 টাকা করে, 200 করে মানে হলে 1000 হলে তো আমাদের এখানে 200 করে বিক্রি করার কথা ছিল, কিন্তু বিক্রি 300 করে, 1000 ইউনিটে 316, তার মানে এখানে 116 টাকা বেশি দামে বিক্রি করছি। সেলস এর মধ্যে একটা ভ্যালু দেখতে পাচ্ছি। প্রোডাকশন কস্টের মধ্যে 1000 ইউনিটের মধ্যে র মেটেরিয়াল 10,800 কেজি ব্যবহার করছি এবং 194.4 টাকা খরচ হয় আমাদের। তাহলে র মেটেরিয়াল খরচ করা কত ছিল 1000 এর জন্য, 1000 প্রোডাকশনের জন্য কত খরচ করার কথা র মেটেরিয়াল বলেন? না 10 কেজি করে 10 ইন্টু 1000 10,000 10,000 খরচ করা উচিত ছিল ইউসেজে, কিন্তু ইউজ করেছি 10,800। তাহলে 800 কি করলাম, হ্যাঁ 800 কি করলাম বলেন? বেশি করলাম মানে অ্যাডভান্স করলাম, কিন্তু আবার প্রাইসটা দেখেন তো ঠিক আছে কিনা। আমাদের প্রাইসটা এখানে 10 টাকা করে আমাদের করা ছিল, তাহলে 10,800 কেজিকে 10 দিয়ে গুণ করলে তো একটা শূন্য বাড়বে, তাহলে 108 হওয়ার কথা, কিন্তু করেছি কত টাকা 194.4। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমার প্রাইসটা কি, প্রাইসটাও অ্যাডভার্স র মেটেরিয়ালের, তাহলে আমরা ইউসেজও অ্যাডভার্স। আচ্ছা দেখ, লেবার আমার ব্যবহার করা দরকার ছিল 6 ঘন্টা করে, 1000 ইউনিটে 6000 ঘন্টা, কিন্তু করেছি 5800 ঘন্টা, তাহলে 200 ঘন্টা ফেভারেবল হলো নাকি অ্যাডভার্স হলো? ফেভারেবল। 200 ঘন্টা কি এফিসিয়েন্সি না রেট, কি বলবেন এটাকে? হ্যাঁ এফিসিয়েন্সি। হ্যাঁ আমি দেখেন আমরা এই অঙ্কগুলো করতে করতে আমাদের আগের ভ্যালু হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ সেই জন্য আমি প্রশ্নগুলো আপনাদের করবো, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে উত্তর দিতে হবে। রেটে দেখেন 69.6,000 মানে 69,600 কে আপনি 5,800 দিয়ে ভাগ করলে রেট কত সেটা বের করেন। 600 ভাগ কত 5,800, স্যার 12 টাকা। হ্যাঁ তাহলে আমার রেট কত ছিল আসলে 8 টাকা করে ছিল, এখন দেখা গেছে আমি 12 টাকা করে দিচ্ছি, তাহলে এখানে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। 12 টাকা করে হলে আমার কি এটা অ্যাডভার্স না ফেভারেবল? রেটটা অ্যাডভার্স রেট। তারপরে আসেন আমাদের আর কি আছে এখানে, অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন 1000 ইউনিটে কিন্তু 52 টাকা, স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন 52 টাকা। দেখেন এবার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানেই যে এত কিছুর খরচ উল্টা পাল্টা হওয়ার পরেও প্রাইসও, সেলস প্রাইসও উল্টা পাল্টা হয়েছে, আমার প্রোডাকশন র মেটেরিয়াল সবগুলোতে খরচ এবং ইনকাম সবগুলোতে উল্টা পাল্টা হয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন পার ইউনিট 52 টাকা ছিল, এবং এই 1000 ইউনিটের অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন 52,000। তাহলে কি, তাহলে আমার এত ডিফারেন্স থাকার পরে কিন্তু সেম রেজাল্ট পাচ্ছি। এখন ডাইরেক্টর কেউ খুব খুশি, ডাইরেক্টর বলছে ডাইরেক্টর মেড দ্য ফলোইং অবজারভেশনস। উনি অ্যাকচুয়াল রেজাল্টস, উনি বলছেন অ্যাকচুয়াল রেজাল্টের পরে একটা অবজারভেশন উনি তখন দিলেন। কি দিলেন? উনি বলছেন যে ইন টোটাল দ্য পারফরম্যান্স এগ্রিড উইথ বাজেট, নেভারথেলেস in every aspect other than volume there are large differences। ভলিউমটা ছাড়া মানে 1000 ইউনিট যেটা টার্গেট করেছিলাম 1000 ইউনিটের ভলিউম ঠিক আছে, other than volume there were large differences at what was felt to be the 30 pound with no adverse
অবজারভেশন হচ্ছে $330 বিক্রি করলেও কোনো অ্যাডভার্স এফেক্ট হইতো না 1000 তিনি আরো অবজার্ভ করলেন যে লেবার কস্ট specialist skills required to produce the product and the general market rate was 12 টাকা 50 পয়সা পার আওয়ার তাহলে উনি বলতেছে যে স্কিল লেবার রেটটা 12 টাকা 50 পয়সা হয়ে গেছিল although we always paid below the general market rate whenever possible তো আমরা তো হিসাব করে দেখেছি না 69600 কে আমরা 5800 দিয়ে ভাগ করে 12 টাকা পাইছিলাম না জি স্যার তাহলে সেই কথাই বলছেন যে although we always paid below the general market rate whenever possible তাহলে 12 টাকা 50 পয়সা ছিল আমার মার্কেট রেট আমি 12 দিছি তাহলে সেখানেও আমাদের একটা ভালো হয়েছে এটা তার অবজারভেশন তারপরে র ম্যাটেরিয়াল ক্ষেত্রে the raw material cost that was expected at the time the budget was prepared was 10 pound per kilogram যখন আমরা বাজেট করেছিলাম তখন 10 pound per kilogram বাজেট করেছিলাম however the market price relating to efficient purchases of the material during the year was 17 pound per kilogram তাহলে এফিশিয়েন্ট পারচেজিং এর জন্য 17 পাউন্ড দিয়ে কিনছি কিন্তু বাজেট করছিলাম যে আবার 10 পাউন্ড তাহলে এফিশিয়েন্ট কতটা কেন আসলো এখানে তাহলে আসলে র মেটেরিয়াল আমরা কত টাকা দিয়ে কিনছি সেখানে নিশ্চয় না আমরা এখানে র মেটেরিয়াল যে প্রাইস ছিল 1,94,400 4 না সরি 194.4 ইনটু 1000 কত হয় 19,44,000 ভাগ করেন আমাদের র মেটেরিয়াল কত কেজি কিনছি 1,94,400 তাহলে রেট কত হলো পার কেজি কত দিয়ে কিনলাম আমি আছি আপনারা হিসাব করে বলবেন সো দ্যাট কনসেপ্টটা আমাদের এখানেই ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ 18 টাকা রাইট দিস ইজ দ্য পয়েন্ট 18 টাকা কিনলাম না হিসাবগুলো কিন্তু আমি আপনাকে মুখস্থ এখন ঢুস করে বলতে পারছি দেখে দেখে বলে দিতে পারবো কিন্তু আমি চাচ্ছি সেটা বলতে কারণ আপনারা যদি হিসাব করে করেন মাথায় ঢুকে যাবে এখনই আমাদের আজকেই প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আর বাদ বাকি তো বাসায় আপনাদের প্র্যাকটিস করতেই হবে আদারওয়াইজ এটা একেবারে পাকাপোক্ত হবে না আর কি কনসেপ্টগুলো আজকে ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে তাহলে আমরা 18 টাকা করে কিনছি 18 টাকা করে কিনছি কিন্তু বলছে যে the market price relating to efficient purchases of the material during the year was 17 টাকা পার কিলোগ্রাম তাহলে এখানে 1 টাকা বেশি দিয়ে কিনছি ঠিক না it is not proposed আচ্ছা বলছে যে এখন ম্যানেজার বলছে it is not proposed to request a variance analysis for the first year's result if in any event the final contribution was equal to that originally budgeted so operations must have been fully efficient এখন ম্যানেজার এটা মনে করছে যে in event I hope na কেন the final contribution was equal to that original budgeted final contribution আমি বাজেটের মধ্যে টাকা করে পার ইউনিটে 1000 ইউনিটে $52,000 আমি 52 পাউন্ড আমি আমার প্রফিট কন্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন ধরেছিলাম বাজার করেছিলাম এবং অ্যাকচুয়ালি আমি 52,000 পাউন্ড পেয়েছি সো ইট মাস্ট হ্যাভ বিন ফুললি এফিশিয়েন্ট তার মানে অপারেশনটা অবশ্যই ফুল এফিশিয়েন্টলি চলতেছে এই হচ্ছে কি ম্যানেজার হিসাবের ধারণা যখন হিসাব করবো তখন চেঞ্জ and despite the managing director's reluctance to calculate it, produce an operating statement for the period, ignoring the impact of any planning variances. Calculate the impact of the planning variances for the business. আচ্ছা এখানে বলতে অপারেটিং স্টেটমেন্ট করেন কইরা অপারেটিং স্টেটমেন্ট কি আমাদের রিকনসিলিয়েশনের কথা আসবে বাজেটেড প্রফিটের সঙ্গে বাজারের প্রফিটকে আমরা অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনকে আনবো হ্যাঁ ওইটাই অপারেটিং স্টেটমেন্টের মানে প্রেজেন্টেশন সো সেটা আমরা করব আজকে করলে হবে কি আমরা সমস্ত ভ্যারিয়েন্স কোথায় কি আছে না আছে সেগুলো আমরা তখন বের করে ফেলতে পারবো তাহলে আসেন তাহলে সেটা করি তাহলে আমাদের বাজেটের আপনারা একটু নোট রাখেন খাতার মধ্যে কলম নেন খাতা নেন নোট রাখেন যে বাজেটের কন্ট্রিবিউশন আমাদের কত 52 টাকা করে 1000 ইউনিট কত টাকা লেখেন বাজেটের কন্ট্রিবিউশন 52,000 52,000
এবার সেলস প্রথমে আমরা কি প্রফিট স্টেটমেন্টের মধ্যে অপারেটিং স্টেটমেন্টে প্রথমে কি করি, সেলস এর ভ্যারিয়েন্স গুলোকে যোগ বিয়োগ করি, দেন কস্টের ভ্যারিয়েন্স গুলো যোগ বিয়োগ করি। ঠিক আছে, এটা কি মনে আছে আপনাদের কথাটা? আমরা যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করছিলাম, প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করছিলাম, আগের চ্যাপ্টারগুলো করেছিলাম, সেম জিনিস কিন্তু সেম কথাই। আমরা তখন প্রথমে কি করতাম, বাজেটের যেটা আছে, বাজেটের প্রফিটটাকে লিখে বা কন্ট্রিবিউশনটাকে লিখে দেন আমরা কি করতাম, ওই যে সমস্ত ব্যালেন্স সেলস এর গুলোকে প্লাস মাইনাস করতাম, তারপরে কস্টের গুলোকে প্লাস মাইনাস করতাম, এরপরে টোটাল অ্যাডভার্স এবং ফেভারেবল ব্যালেন্স কি আছে সেগুলো করে নিয়ে আমরা অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনের দিকে আমরা যেতাম। তো এখনো তাই করব। তাহলে আমাদের বাজারের কন্ট্রিবিউশন $52,000 পাউন্ড। এবার সেলস এর ভলিউমের মধ্যে কি কি ডিফারেন্স এটা বের করে ফেলি। তো সেলস এর ভলিউম, সেলস এর মধ্যে আমাদের একটা হচ্ছে ভলিউম ভেরিয়েন্স, একটা প্রাইস ভেরিয়েন্স, তাই না? সেলস এর দুটো ভেরিয়েন্স, একটা সেলস ভেরিয়েন্স, একটা প্রাইস ভেরিয়েন্স। তো কন্ট্রিবিউশন ভেরিয়েন্স আমাদের কি হতে পারে, আছে নাকি? না স্যার, সেলস এর ভলিউমে কি নাই? কেন নাই বলেন তো, অন্য কেউ বলেন, সুমি ছাড়া অন্য কেউ বলেন, সেলস ভলিউম ভেরিয়েন্স এখানে কেন নাই? বাজেট এটা 1000 আবার সেলস তো স্যার 1000। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। তাহলে এখানে কোনো ভলিউমের কোনো সমস্যা হয় নাই, সুতরাং কোনো ভলিউম ভ্যারিয়েন্স নাই, নীল। দেন প্রাইসের কোনো ডিফারেন্স আছে কিনা? প্রাইসের ডিফারেন্স আছে কিনা? আছে। কত টাকা ডিফারেন্স আছে? স্যার 116। ফ্যান্টাস্টিক। সুমি ছাড়া অন্য কেউ বলেন 116 কিভাবে পাইলো সুমি? 316 স্যার, 316 মাইনাস 200 স্যার আপনার। দ্যাটস দ্য থিং, থ্যাংক ইউ। তাহলে সেলস প্রাইস ভ্যারিয়েন্স 116 টাকা করে, কত আমার ওই যে 1000 দিয়ে গুণ করেন, হ্যাঁ 116,000 আর কি, 116,000। ফেভারেবল নাকি অ্যাডভার্স? তাহলে বাজারের প্রফিট সঙ্গে যোগ করেন, 52,000 যোগ 1,16,000 কত হয়? 1,16,000 যোগ 52,000 1,68,000। হ্যাঁ, এটা দেখেন। তাহলে আমাদের সেলস এর পার্ট শেষ। এবার আমরা কস্টের ভ্যারিয়েন্স গুলোকে প্লাস মাইনাস করব। তো কস্টের ভ্যারিয়েন্সের মধ্যে কি কি আছে? আমার একটা র মেটেরিয়াল, একটা আছে লেবার, আর আমাদের ভ্যারিয়েবল ওভারহেড এখানে কোনো ডাটা এখানে নাই, সুতরাং ওটা বাদ দেন। তাহলে আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে কি কি ভ্যারিয়েন্স হয় বলেন? একটা প্রাইস ভ্যারিয়েন্স হয়, আর একটা কি হয়? স্যার ইউজেস ভ্যারিয়েন্স। ইউজেস ভ্যারিয়েন্স হয়। তাহলে প্রাইস ভ্যারিয়েন্সটা আগে ক্যালকুলেশন করে ফেলি। ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স এখানে আছে কিনা? ম্যাটেরিয়াল প্রাইস আমি তাহলে আমার বাজেটের কত ছিল এবং অ্যাকচুয়ালি কত আছে, তাহলে আমাদের সেটা হিসাব আমরা তো আগে একবার হিসাব করছিও। সেটা আমাদের বাজেট ছিল কত করে, এই যে এখানে 10 টাকা করে, প্রাইস 10 টাকা করে ছিল, তাই না? আর আমরা আমাদের ওই যে কিনেছি কত করে, এই যে ভাগ করলাম না একটু আগে, 18 টাকা করে। 18 টাকা করে। তাহলে কত টাকা ডিফারেন্স? স্যার 8 টাকা। 8 টাকা। কত কেজি? কেজি হচ্ছে 800। কেন 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 সুমি আপনি এটা ভুল করছেন? আর অন্য কেউ বলেন। আমরা তো স্যার 10,800 কেজি কিনছি স্যার। यस 10,800। সুমি বুঝছেন? হ্যাঁ স্যার। 10,800 হবে অ্যাকচুয়াল কে কিনছি আমি, প্রাইসের ডিফারেন্সটাকে দ্বিগুণ করব অ্যাকচুয়াল কে। হ্যাঁ, আমার প্রাইস ভ্যারিয়েন্স করার জন্য ম্যাটেরিয়াল পারচেজ প্রাইস ভ্যারিয়েন্স করার জন্য আমি পারচেজ প্রাইস পার ইউনিট ডিফারেন্সটাকে আমি তো কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ করলে তো আমি প্রাইস ভ্যারিয়েন্সটা পাচ্ছি সেখানে, তাই না? জি স্যার। তাহলে 10,800 ইনটু কত টাকা? 18 টাকা করে। না, কি 18 টাকা করে? আমরা 18 করে কিনেছি, হয়রাজ আমাদের ইয়া ছিল হলো 10 টাকা। 10 টাকা করে ওটা। 8 টাকা করে স্যার। यस 8 টাকা করে। 8 টাকা করে 10,800 কে 8 টাকা করে ডিফারেন্স করে। হ্যাঁ, এটা আবার আপনি অন্যভাবেও বের করতে পারবেন। যাই হোক, বইতে আপনি যখন সমাধান যখন এক্সাম্পল দেওয়া আছে একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে, কিন্তু ক্যালকুলেশন রেজাল্ট কিন্তু সেম আসবে। আমরা যেটা সহজে আমি বলতে পারি আপনারা বুঝতে পারেন সেভাবেই যাচ্ছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে ম্যাটেরিয়াল পারচেজ ভ্যারিয়েন্স পেয়ে গেলাম, প্রাইস ভ্যারিয়েন্স কত পেয়ে গেলাম আমরা? কত টাকা পেলাম? 86,400। ভেরি গুড। এটা কি অ্যাডভার্স নাকি ফেভারেবল? অ্যাডভার্স হবে। হ্যাঁ, এটা হবে অ্যাডভার্স। ওকে, তাহলে ওভাবে নোট করে রাখেন, কস্টিং গুলো নোট করে রাখবেন। তারপরে আপনারা এরপরে ম্যাটেরিয়াল প্রাইস গেল, ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স আমাদের কত হওয়া ছিল, কত করছি?
স্যার আমাদের 10,000 হওয়ার কথা ছিল, আমরা 10,800 করেছি। 800 কম করছি না বেশি করছি? বেশি করছি। ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস তাহলে 8,000 অ্যাডভার্স না ফেভারেবল? অ্যাডভার্স। অ্যাডভার্স, ভেরি গুড। তাহলে এবার কস্ট ভ্যারিয়েন্সের মধ্যে আমরা ম্যাটেরিয়াল পার্টটা শেষ, এবার আসেন লেবার পার্টে। তো লেবার পার্টে কি করছিলাম আমরা? আমাদের লেবার রেটের মধ্যে আগে লেবার দুটা পার্ট, একটা লেবার রেট তারপর লেবার এফিসিয়েন্সি। তো লেবার রেটের মধ্যে কোনো ওখানে দেখেন তাহলে পার্ট আমাদের এখানে আমরা লেবার রেটের ডিফারেন্স কত? এটা হচ্ছে আমি কত টাকা করে পেমেন্ট করেছিলাম? আমরা কিন্তু প্রশ্ন পড়ার সময় হিসাব করছিলাম একটা 12 টাকা করে হিসাব করছিলাম। 12 টাকা ছিল স্যার। রাইট, তো 12 টাকা করে হিসাব করছিলাম, কিন্তু আমার স্ট্যান্ডার্ড ছিল কত টাকা করে? 8 টাকা করে। 8 টাকা। 8 টাকা করে। কত টাকা করে বেশি দিচ্ছি? 4 4 টাকা। টাকা করে। 4 টাকা করে। অ্যাকচুয়াল আওয়ার্স কত টাকা, কত ঘন্টা? অ্যাকচুয়াল হচ্ছে 5,800। 5,800। তাহলে কত টাকা আমি বেশি দিলে মানে তো অ্যাডভার্স, তাই না, নাকি ফেভারেবল বলেন তো? স্যার অ্যাডভার্স। অ্যাডভার্স হবে স্যার। তাহলে কত টাকা অ্যাডভার্স হবে? 5,800 গুণ 4, স্যার 23,200। 23,200 টাকা গেল। রেটটা লেবার রেট হয়ে গেল। এবার লেবার এফিসিয়েন্সি করে ফেলেন। আমাদের কিন্তু আজকে ভ্যারিয়েন্স অ্যানালিসিস শেষ এবং রিভিউ হয়ে যাচ্ছে, কিন্তু দেখেন আপনারা ভ্যারিয়েন্স অ্যানালিসিস তো পুরো এই অঙ্কের মধ্যে রিভিউ হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা লেবার এফিসিয়েন্সি পেরে, এফিসিয়েন্সি মানে আমাদের ব্যবহার করার কথা ছিল কত? 6 ঘন্টা করে 1000 ইউনিটে কত ঘন্টা ব্যবহার করার কথা ছিল? 6,000 করেছি কত? 5,800। অ্যাকচুয়াল কত? 5,800। কত বেশি? 200 কম লাগছে। 200 কম স্যার। 200 কম। ফেভারেবল না অ্যাডভার্স? ফেভারেবল। রাইট, থ্যাংক ইউ। এফিসিয়েন্সি আমার কম, আমি বেশি হওয়াতে আমি কম ব্যবহার করেছি, খরচ কমে যাচ্ছে। কত টাকা করে গুণ করবেন? স্যার স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে। থ্যাংক ইউ। স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করবেন। 8 দিয়ে গুণ করেন 200 কে। স্যার 1600। 1600। তাহলে এবার দুইটাই যদি আমরা সব অ্যাডভার্স এবং প্লাস মাইনাস করেন, কস্ট গুলো, কস্ট ভ্যারিয়েন্স গুলো কত টাকা হয়? অ্যাডভার্স টোটাল কত টাকা বলেন? অ্যাডভার্স টোটাল কত টাকা? 86,400 একটা যোগ আরেকটা আছে 8,000 না, আরেকটা যোগ 23,200। আর কিছু আছে? না মোট কত? স্যার 1,17,600। 600 বিয়োগ কত? বিয়োগ হলো 1,16,000 আগে একটা ছিল। আচ্ছা না, আলাদা করে। না 62,000। না, বিয়োগ তো আমার শুধু একটাই। 1600। তাহলে কত হয়? আমার অ্যাডভার্সের পরিমাণ বেশি, ফেভারেবলটা কম। তাহলে কত হলো? স্যার 1,16,000। 1,16,000 কি অ্যাডভার্স না? অ্যাডভার্স। অ্যাডভার্স কস্ট ভেরিয়েন্স হলো 1,16,000। এই যে 1,16,000 অ্যাডভার্স কস্ট ভেরিয়েন্স পেলাম, এটা আমি যে ওই যে অপারেটিং স্টেটমেন্টে যে কন্ট্রিবিউশনটা বের করছিলাম 1,68,000 টাকা, একটু আগে ক্যালকুলেশন করলাম, ওটা থেকে বাদ দেন, তাহলে আমার অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনটা বের হয়ে যাবে। স্যার এটা তো জিরো হয়ে যাচ্ছে। কেন জিরো হবে? জিরো কেন? 52,000 হবে না? 168 আমরা বের করেছিলাম না, বাজারের কন্ট্রিবিউশন 52,000 ছিল, ওটার সঙ্গে সেলস ভ্যারিয়েন্স 1,16,000 ফেভারেবল যোগ করে 1,68,000 ছিল। ওটার থেকে আমরা আবার কস্ট ভ্যারিয়েন্স গুলো 1,16,000 অ্যাডভান্স বাদ দিচ্ছি। তাহলে 1,68,000 টাকা থেকে 1,16,000 টাকা অ্যাডভান্স কস্ট ভ্যারিয়েন্স বাদ দিলে কত টাকা হয়? স্যার 52,000। 52,000 হয়। তাহলে আমার দেখেন কন্ট্রিবিউশন কিন্তু মিলে গেছে, যে অঙ্কে যা ছিল তাই হয়ে গেছে, কিন্তু যে স্ট্যান্ডার্ড 52,000 অ্যাকচুয়াল 52,000, হ্যাঁ একে মিলে গেছে। মিলে গেছে, কিন্তু মিলার মধ্যে তো অনেক ডিফারেন্স হয়েছে, অনেকগুলো ভ্যারিয়েন্সের কারণে ছিল ওখানে ভিতরে, সেগুলো তো আর ম্যানেজার সাহেব আর ফোকাস করতে চাচ্ছেন না।
কিন্তু আমরা চাচ্ছি, আমরা কস্টের যারা কস্ট নিয়ে যারা আমরা কাজ করতেছি, আমরা চাচ্ছি যে না আমরা এটা একটা দেখতে চাই। তা দেখার সম্বন্ধে তো আমরা এতগুলো ব্যালেন্স পেয়ে গেলাম, তাই না? তাহলে এখন দেখেন, এবার আমি আপনাদেরকে এই বলতে যাচ্ছি যে ম্যানেজারটা বলতে যাচ্ছে যে তাহলে কি এখন তাহলে এই যে এখন এক্স্যাক্টলি সেম আমরা পাচ্ছি যে ম্যানেজার এখানে যা লেখা আছে আমি একটু পরে আপনাদেরকে শুনেন আপনারা, এটা আমি এখন দেখাচ্ছি না যেহেতু এর পরবর্তী অংশটা আমরা একটু নিজেরা করবো, চেষ্টা করবো। As the managing director states and the above analysis shows, the overall variance for the company was 0. The adverse cost variances exactly offset the favorable sales variance, sales favorable price variance. মানে price variance এর যা favorable ছিল ওইটা cost variance এর মধ্যে offset হয়ে গিয়ে এটা হয়ে গেছে, জিরো হয়ে গেছে। যেমন সেলস ভ্যারিয়েন্স এর মধ্যে টোটাল ছিল 1,16,000 ফেভারেবল, আর কস্ট ভ্যারিয়েন্স এর মধ্যে টোটাল ছিল 1,16,000 অ্যাডভার্স। তাহলে সেলস ভ্যারিয়েন্স এর 1,16,000 যে ফেভারেবল ছিল সেটা কস্ট ভ্যারিয়েন্সে অ্যাডভার্সের সঙ্গে প্লাস মাইনাস হয়ে জিরো হয়ে গেছে, যার ফলে আমার মানে কন্ট্রিবিউশনটা 52,000 স্ট্যান্ডার্ড ছিল, অ্যাকচুয়ালি 52,000 হয়ে গেছে। However, this analysis does not clearly indicate the efficiency with which the company operated during the period. সেটা আমরা বুঝতেই পারছি যে আমাদের যে অপারেশন ছিল সেটা এফিসিয়েন্সিটা এখানে পুরোপুরি যাচ্ছে না। As it is impossible to tell whether some of the variances arose from the use of inappropriate standards or whether they were due to efficient or inefficient implementation of those standards. In order to determine this, a revised ex post plan should be constructed, setting out the standards that, with hindsight, should have been in operation during the period. এখন যেটা করতে হবে আমাদের অপারেশন যে পারফরম্যান্স ভ্যারিয়েন্সটা আছে কিনা এবং পারফরম্যান্স ভ্যারিয়েশনের পরে অপারেশনের অপারেটিং ভ্যারিয়েন্স গুলো কি হয় সেটার জন্য আমরা এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে প্ল্যানিং ভ্যারিয়েন্সের বিষয়গুলো আনার জন্য আমাদেরকে একটা রিভাইজড একটা প্ল্যান করতে হবে। আমি বরং আপনাদেরকে ওখানে নিয়ে যাই, তাহলে একটু মনে বলতে এবং বুঝতে সুবিধা হবে আপনাদের। কত পৃষ্ঠা পেয়েছে? 102 এই एग्जांपल স্যার ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কস্ট অ্যাকাউন্টিং এর ডিফারেন্সটা বোঝা যায় স্যার। আপনার ব্যাকগ্রাউন্ড কি? আমি স্যার ইঞ্জিনিয়ার স্যার। ইন্দোনেশিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে ঠিকই বলছেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং তো আসলে আমাদের প্রায়শই আমাদের বিভিন্ন ফোরামে এটা নিয়ে অনেকে বলেন যে যারা মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অডিট করেন বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা, তারা হচ্ছে পোস্টমর্টেম করেন। পোস্টমর্টেম মানে হচ্ছে মারা যাওয়ার পরে সেটাকে ঘাটাঘাটি করা আর কি, মানে কি কারণে মারা গেল। আর কস্ট অ্যাকাউন্টেন্টরা করেন কি পোস্টমর্টেম করে না, তারা কিন্তু মারা যাওয়ার আগেই ঘটনা কোথায় ঘটতেছে না ঘটতেছে সেগুলা ওরা কিন্তু বের করে দেন, কস্টের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না, যার ফলে তার ফলে ওই যে প্রিভেনশনাল কাজগুলো প্রিভেনশন করে ফেলে আগেই। হ্যাঁ, এটাই আমাদের কস্ট অ্যাকাউন্টের কাজ। এখানে ডিফারেন্স এটাই হচ্ছে, এটা একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে এটা বলা যায় আর কি, যে আমরা আমাদের অপারেশন আমরা প্রথম থেকে এত ভাবে ক্লোজলি দেখবো কারণ ভ্যারিয়েন্স অ্যানালাইসিস গুলো তাতে আমাদের কোনো ভুল না হয়। আমি আপনাকে দেখেন, আমি এই যে কস্ট অ্যাকাউন্ট যে ভ্যারিয়েন্স এই যে কস্ট কি বলে আপনার কস্টিং এর যেই মেথড গুলো আছে, অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং এবং থ্রুপুট, এবিসি, তারপরে এরপরে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস গুলো যেগুলো আমি কিন্তু প্রচুর সময় দিয়ে আমি কিন্তু উদাহরণ দিয়ে আপনাদেরকে আস্তে আস্তে করে এটা বোঝানোর চেষ্টা করছি। একটাই কারণ যে সারা জীবনের জন্য কনসেপ্টটা আপনারা আমার কাছ থেকে এখানে পেয়ে যান, এই বই থেকে যেন পেয়ে যান, কারণ এই কনসেপ্টটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অত্যন্ত ভাবে লাগবে, গুরুত্বপূর্ণ ভাবে লাগবে। সুতরাং কনসেপ্টটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা বাকিটুকু নিজের উদ্যোগে প্র্যাকটিসটা না করলে কিন্তু কনসেপ্টগুলো মাথা থেকে চলে যাবে। এই যে আমার সঙ্গে সঙ্গে এই কনসেপ্টগুলো যখন ক্লিয়ার হচ্ছে আপনাদের, প্র্যাকটিসটা 1 ঘন্টা 2 ঘন্টা করবেন, একদম এখানে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। শুধু এই পরীক্ষা নয়, সারা জীবনের জন্য আপনার একটা প্র্যাকটিক্যাল একটা মানে ফোকাস আপনি দেখতে পারবেন। সুতরাং কোম্পানিতে তাহলে কস্ট অ্যাকাউন্টিং গুরুত্বপূর্ণ বেশি না ফিনান্সিয়াল? দুটোই গুরুত্বপূর্ণ। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তো ওরা তো ঠিক করবে অ্যাকাউন্টস ঠিকমতো মেনটেন হচ্ছে কিনা, সবকিছুই রাখতেছে কিনা। এখন কস্ট অ্যাকাউন্টিংয়ের তো ডিফারেন্ট কাজ, ওটা আমাদের তো কাজটা আমরা অ্যাকাউন্টিং করতে পারবো
কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে গিয়া কস্টিং করে 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 কস্ট অ্যানালিসিস করে করে কস্ট অডিট করে করে কস্ট সম্বন্ধে এমন ভাবে মানে তথ্যগুলোকে আমরা সাজায় গুছায়া দিব যাতে কোম্পানি ফেল না করে। চূড়ান্ত ভাবে যেন আপনি অবশ্যই কোম্পানিকে বললেন যে অবশ্যই প্রফিট। কস্টিংটা হচ্ছে প্রিভেনশন মূলক, তাহলে কস্টিংটাই তো ইম্পর্টেন্ট মনে হচ্ছে বেশি। না, আপনি যখন কোম্পানি যখন অপারেশন যাবেন তখন আপনার অ্যাকাউন্টিং করতে হবে না, হিসাব নিকাশ আপনার রাখতে হবে। আপনার ইকুয়ালি ইম্পর্টেন্ট, আপনার কস্ট অ্যাকাউন্টিং একটা পার্ট, অ্যাকাউন্টিং যারা করে তাদের আরেকটা পার্ট, তারা তারা তো অবশ্যই ওটাকে মেনটেন করবে। কিন্তু আমরা আবার তথ্যগুলো পাচ্ছি কোত্থেকে দেখেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে কিন্তু আমরা এই তথ্যগুলো পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু এই তথ্যগুলো এমনিতে পাচ্ছি না। যারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করতেছে তারা সমস্ত ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেডি করতেছে, সবকিছু অ্যাকুমুলেট করতেছে, তারপরে ওখান থেকে তথ্য দিয়ে কিন্তু কস্ট অ্যাকাউন্টটা কাজ করতেছে কিন্তু। সুতরাং তথ্য যখন আসবে মানে ইমিডিয়েট ইনফরমেশনগুলোকে নিয়ে আমরা অ্যানালাইজ করে করে ইমিডিয়েট রেজাল্ট যখন দিয়ে দিব। যদি আপনারা যদি এই ব্যালেন্স অ্যানালাইসিস ক্ষেত্রে বলেন যে এক মাসে মাসেরটা মাসে বা সপ্তাহটা সপ্তাহে হিসাব করে দিয়ে দিলাম, কন্টিনিউসলি দিয়ে দিলাম, তাহলে তো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আচ্ছা, তাহলে কথা হলো অনেক, এবার একটু চলে আসি এখানে। এই যে আমি যে পার্টটা পড়তেছিলাম এখানে, তাহলে আমরা কি করবো এখন? আমরা অপারেশনাল পার্টটা এবং আমাদের যে একটা হচ্ছে পারফরমেন্স ভ্যারিয়েন্স, একটা হচ্ছে অপারেশনাল ভ্যারিয়েন্স। তার পারফরমেন্স ভ্যারিয়েন্স এবং অপারেশনাল ভ্যারিয়েন্স গুলো আমরা এখন অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? একটা রিভাইজড প্ল্যান করতে হবে। এই দেখেন, এই চার্ট দেখতে পাচ্ছেন আপনারা, এ বি সি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, এ তে বলছে অরিজিনাল প্ল্যান, বি তে বলছে রিভাইজড এক্স এন্ড প্ল্যান, এন্ড সি তে বলছে অ্যাকচুয়াল রেজাল্ট। তাহলে কি দাঁড়াচ্ছে? মানে অরিজিনাল প্ল্যানে আমাদের সেলস ছিল 1000 ইউনিট, এটা আমরা কি করতেছি? আমরা কিন্তু এই বিটা করতেছি, এই বিটা আমরা এখন রিভাইজড প্ল্যান করতেছি। সেটা কিভাবে করা যায়? সেলস দেখেন, অরিজিনাল প্ল্যান ছিল 1000 ইউনিট ইনটু 200 পাউন্ড, 200,000 পাউন্ড ছিল, তো 200,000 পাউন্ড, সরি 200 পাউন্ড ছিল, 200 টাকা করে। 1000 ইনটু 200 পাউন্ড, তাহলে 200,000 পাউন্ড সেলস। আর ম্যাটেরিয়াল ছিল 10,000 ইউনিট ছিল, এবং 10 টাকা করে 10,000 কেজি 100,000 পাউন্ড। তারপর লেবার ছিল 6,000 লেবার আওয়ার্স, 8 টাকা করে 48,000। এটাই ছিল আমাদের অরিজিনাল প্ল্যান, তাই না? আমরা রিভাইজড প্ল্যানটা করি। এবার রিভাইজড প্ল্যানটা কিভাবে করতেছি? প্রশ্নের মধ্যে বলা ছিল যে ম্যানেজিং ডিরেক্টর দেখলো যে $330 করে, 330 পাউন্ড করে বিক্রি করলে আমাদের ইউনিটে কোনো সমস্যা হতো না। এই কথাটা পড়ছিলাম একটু আগে, মনে পড়তেছে আপনাদের? 330 করে বিক্রি করলেও কোয়ান্টিটি কোনো হ্যাভরা হইতো। তার মানে রিভাইজ প্ল্যানের মধ্যে 330টা আমরা ধরলাম, 1000 ইনটু 330, তাহলে 3,30,000 পাউন্ড। তারপরে রিভাইজ প্ল্যানের মধ্যে 10,000 ইউনিট ম্যাটেরিয়াল ছিল, এটাতে কোনো চেঞ্জ নাই, ম্যাটেরিয়াল ইউজেজ নিয়ে কোনো কথা নাই। সুতরাং এটা রাখলাম, রাখার পরে 17 টাকা করে আমাদের মার্কেট প্রাইস ছিল ম্যাটেরিয়ালের, 17 টাকা দ্বিগুণ করলাম, তাহলে 1,70,000। এবার 6,000 লেবার আওয়ার, এটা নিয়েও কোনো আমাদের কোনো প্রবলেম নাই, ছিল না, ম্যানেজমেন্টে কোনো অবজারভেশন নাই, এটাও আমরা রিভাইজ প্ল্যানে রাখলাম। তাহলে 12 টাকা 50 পয়সা ছিল মার্কেট প্রাইস, লেবারের রেট, সেটাও তো আমরা পড়ছিলাম। তাহলে 6,000 কে 12 দ্বিগুণ করলে 75,000। এটা হচ্ছে আমাদের রিভাইজ প্ল্যান। এটা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। অন্য কেউ বলেন এইটাতে কোনো সমস্যা আছে কিনা বলেন, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। রিভাইজ প্ল্যানটা সম্বন্ধে কোনো প্রশ্ন কারোর থাকলে বলেন প্লিজ, তাড়াতাড়ি কথা বলেন স্যার, আগায় যান। কেউ কোনো কথা বলে না। স্যার বোঝা গেছে। আচ্ছা, তাহলে বোঝা গেছে, মোটামুটি ধরলাম বোঝা গেছে। আরেকবার বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এইটাই চাচ্ছি আমি, যে না বুঝলে আমাকে আবার বুঝাইতে হবে, কারণ এটা ভাইটাল পয়েন্ট। স্যার আমাকে ওটাও একটু বলিয়েন কষ্ট করে, 18 ওটা কেমনে আসছে? 18 ভ্যালু 18 টাকা কেন আসছে? প্রশ্নে চলে যাই, এই প্রশ্নে চলে যাচ্ছে। প্রশ্ন কত পৃষ্ঠাতে আছে? প্রশ্ন কত পৃষ্ঠাতে আছে বলেন তো একটু? 284 পৃষ্ঠায় মনে হয়। 284 85 দেখেন। আচ্ছা, প্রশ্নটা কে করছেন? নাম বলেন। মাহবুবা স্যার, রুবা। হ্যাঁ, রুবা। দেখেন, প্রশ্নের মধ্যে চলে আসলাম, বুঝছেন? প্রশ্ন দেখেন, আমরা জি স্যার। র মেটেরিয়াল কিনছি কত টাকা দিয়ে? এই যে অ্যাকচুয়াল র মেটেরিয়াল এখানে দেখা আছে 10,800 কেজি কিনছি বা প্রোডাকশন লাগাইছি, টোটাল কত টাকা? 19,000
বলেন কত টাকা বলেন, হিসাব করেন, আপনি হিসাব করেন, রুবা হিসাব করেন। করছি স্যার। হুম 10,800 দিয়ে গুণ। না গুণ কেন, আপনি 1,94,000 গুণ কেন করবেন? আপনার টোটাল কত টাকা? 194.4 ও হ্যাঁ, আচ্ছা, জি হ্যাঁ স্যার। এটা পার রেট কত টাকা আসে? ভাগ ভাগ কত? ভাগ 10,800 0.018 0.018 স্যার। হ্যাঁ 0.01 ইন্টু 1000 দিয়ে গুণ করেন, এই যে উপরে 1000 আছে যে, ও ওকে স্যার, হ্যাঁ মিলেছে। কত হয় তাহলে আপনার? 18 হ্যাঁ 18 টাকা। তাহলে 18 টাকা দিয়ে সে এটা সে কিনেছে। তাহলে আবার চলে যাই আগের জায়গাতে, আমাকে ওখানে চলে যাই। হ্যাঁ তাহলে সে 18 টাকা দিয়ে তো এখন আসে নাই, সে 17 টাকা, যে মার্কেট প্রাইস ছিল 17 টাকা লেখা ছিল না ওখানে, যে মার্কেট প্রাইস ছিল 17 টাকা। 18 টাকাতে সে প্র্যাকটিক্যালি কিনছে, কিন্তু মার্কেটের প্রাইস যে 17 টাকা সেটা অঙ্কে লেখা ছিল, এটা মনে আছে আপনার রুবা? হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ সেজন্যই 17 টাকা দিয়ে ধরছে 1,70,000। তারপরে এই গেল। তাহলে রিভার্স প্ল্যানটা কিভাবে করলাম সবাই আশা করি ক্লিয়ার। তারপরে দেখেন অ্যাকচুয়াল রেজাল্ট আমরা যা করেছি তাই, 1000 ইউনিট 316 টাকা করে বিক্রি করছি, 316। 10,000 ম্যাটেরিয়াল 10,800 কেজি ব্যবহার করছি, 18 টাকা করে ব্যবহার করছি, যেটা আমরা একটু আগে হিসাব করলাম 1,94,400। তারপরে হচ্ছে গা আমরা লেবার 5,800 ঘন্টা ব্যবহার করছি 12 টাকা করে, যেটা আমাদের স্ট্যান্ডার্ড ছিল 12 টাকা 50 পয়সা, অ্যাকচুয়াল করছি 12 টাকা করে, তাহলে 69,600 টাকা। এই হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট। এখন দেখেন এখন সিজনেটা কি হচ্ছে। এখন সিজনটা হচ্ছে কি, আমরা কিন্তু রিভার্স প্ল্যান করার পরে এখন আমরা বুঝতে পারবো যে, স্যার কি একটু বলেন? বলি, হ্যাঁ বলেন বলেন। আমি যখন রিভাইজ প্ল্যান করছি তখন প্রাইস হচ্ছে 17 টাকা করে, সেটা জি, জি। বলাই ছিল যে এত টাকা করে এটা আমি খরচ করতে পারি, কিন্তু 18 টাকা হলো কেন? 18 টাকা তো অ্যাকচুয়াল। প্রশ্ন আপনার কাছে, প্রশ্নটা সামনে আছে না তাহলে বইটা? ইন দ্য মিন টাইম হয়তো প্রাইস বেড়ে গেছে। না আপনি, না 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 না, এখানে প্রশ্নের মধ্যে বলা আছে। আপনি আপনি প্রশ্ন চলে যান তো একটু প্লিজ, আমি আর না যাই, আপনারা যান পেজ 285 গেছেন? প্রশ্ন প্রশ্নে গেছেন? হ্যালো, কই শুনতে পাচ্ছি না কথা? জি স্যার শুনতে পাচ্ছি। না প্রশ্নকর্তাকে, আমাকে যে প্রশ্ন করেছেন ওনার নাম কি একটু বলেন তো প্লিজ। ইমরান স্যার। হ্যাঁ ইমরান, ইমরান। এসছি স্যার। হ্যাঁ ইমরান, আপনি 285 পৃষ্ঠার আপনার ধরেন আপনার শেষের দিকে দেখেন 1 2 3 লাস্ট একদম শেষের দিকে একটা দ্য র মেটেরিয়াল কস্ট লেখা আছে এক জায়গায়, দ্য প্যারাতে দ্য র মেটেরিয়াল কস্ট দ্যাট ওয়াজ এক্সপেক্টেড এট দ্য টাইম। পাইছেন ওই লাইনটা? পাইছেন? জি স্যার জি। একটা পড়েন তো আমি আপনি, আমরা সেটাই শুনি, বলছি, সবাই শুনি। সেখানে কি লিখছে? বলেন। হাউভার থেকে পড়বো স্যার। হ্যাঁ The হাওয়াতে পড়েন, market রাইট, price হাওয়াতে পড়েন। relating to efficient purchase of the material during the year was 17 per kilogram. হ্যাঁ ম্যাটেরিয়াল পারচেজ, তাহলে কি আমরা এফিশিয়েন্ট পারচেজ efficiently ম্যাটেরিয়াল। purchase করতে পারিনি? ইয়েস, একদম রাইটলি সেড, রাইটলি সেড। মার্কেট প্রাইস ছিল, মার্কেট প্রাইস ছিল 17 টাকা কেজি, কিন্তু ওই জন্যই তো আমি বাজারের মধ্যে 17 টাকা করে কেজি ধরলাম এখানে, ঠিক না? বুঝছেন? আর জি, 18 টাকা বুঝতে তো আমার পেরেছি। অ্যাকচুয়াল প্রাইস, অ্যাকচুয়াল দিয়ে কিনেছি, সেজন্য এখানে 18 টাকা তো অ্যাকচুয়াল রেজাল্ট, এখানে কিছু করার নাই, অ্যাকচুয়াল করে ফেলছি আমি। তো রিভার্স প্ল্যান নিয়ে কারো আশা করি আর কোনো প্রশ্ন নাই। আর লেবার নিয়ে কোনো ঝামেলা আছে? লেবারে 12 টাকা 50 পয়সা, এটাও কিন্তু একই রকম মার্কেট প্রাইসের মতো, ম্যাটেরিয়ালের মধ্যে বলা আছে যে মার্কেট প্রাইস ছিল 12 টাকা 50 পয়সা। আর আমরা খরচ 12 টাকা কিভাবে করছি সেটা কিন্তু আমরা হিসাব করে দেখেছিলাম যে আমরা 12 টাকা করে আসলে খরচ করেছিলাম। 69,600 কে 5,800 দিয়ে ভাগ করলে 12। এবার দেখেন, তাহলে এবার আমরা দেখবো যে আসলে ডিফারেন্সটা কি। এখন দেখেন
প্ল্যানিং ভ্যারিয়েন্স আর অপারেশন ভ্যারিয়েন্স দুই ভাগে ভাগ করে ফেলছি এবার আমরা। তো প্ল্যানিং ভ্যারিয়েন্স কিভাবে হইলো আমাদের এখানে প্ল্যানিং ভ্যারিয়েন্স আপনারাই বলেন A মাইনাস B। আমার সেলস হচ্ছে, হ্যাঁ এটা দেখেন, সেলস আমার অরিজিনাল প্ল্যান ছিল, অরিজিনাল প্ল্যান অনুযায়ী আমার সেলস হবার উচিত ছিল 200,000 পাউন্ড, 200,000 পাউন্ড। কিন্তু আমার রিভার্স প্ল্যান অনুযায়ী আমার সেলস হওয়া আমরা দরকার ছিল 3,30,000 পাউন্ড। এটা কিন্তু কার ত্রুটির কারণে, এটা কার মিস্টেকের কারণে এই 1,30,000 আমরা আমাদের হচ্ছে না। যারা প্ল্যানিংটা করছে, যারা প্ল্যানিং করছে ওই জন্য এটা প্ল্যানিং, রাইট, এই জন্যই এটা প্ল্যানিং ভ্যারিয়েন্সের মধ্যে যাচ্ছে। 1,30,000 প্ল্যানিং ভ্যারিয়েন্স, প্ল্যানিং এর ত্রুটি থাকার কারণে $1,30,000 আমরা কি করলাম, আমরা আনতে পারিনি, কিন্তু এখানে ফেভারেবল ধরতেছে, এখানে যেহেতু বেশি ফেভারেবল ধরতেছে। সেলস ভ্যারিয়েন্স গেল। এবার ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সের মধ্যে দেখেন 1,100,000 আর এখানে 170,000, তাও 70,000, যেহেতু ম্যাটেরিয়ালটা খরচের বিষয় 70,000 বেশি, তাহলে অ্যাডভার্স। দেন লেবার রেট 48 ছিল, 75,000 হয়েছে। লেবার রেটও অ্যাডভার্স, যেহেতু খরচটা বেশি হয়েছে, বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে, সো অ্যাডভার্স। আমার এখানে ম্যাটেরিয়ালও অ্যাডভার্স, এটাও অ্যাডভার্স। তাহলে 1,30,000 ফেভারেবল, ম্যাটেরিয়াল প্রাইস এবং যোগ করলে 33,000 ফেভারেবল পেয়ে গেলাম এখানে। এটা হচ্ছে প্ল্যানিং ভ্যারিয়েন্সের কারণে। এই ভুলটা হচ্ছে প্ল্যানিং ভ্যারিয়েন্স, আমাদের 33,000 ফেভারেবল হয়েছে, হইতো আর কি। এবার অপারেশন বলেন, আপনি এখানে আমি ভুল ত্রুটি বের করতেছি। হ্যাঁ, এখন যে ভ্যারিয়েন্স গুলো হয়েছে বা হয় নাই, আসলে তো প্র্যাকটিক্যালি তো বিষয়টা অন্যরকম, কিন্তু আমরা অ্যানালাইসিস করতেছি এখানে। সুতরাং আমরা সেলস ভ্যারিয়েন্সের মধ্যে এটা হইলে কি হইতো, ওটা হলে কি হইতো সেটা বের করতেছি। রিভাইস প্ল্যান অনুযায়ী হলে আমাদের এটা ফেভারেবল হইতো, সেলস প্রাইসটা আমরা তো করিনি। সুতরাং এটা ফেভারেবল, এটা অ্যাডভার্স, এটা অ্যাডভার্স করে আমরা 33,000 ফেভারেবলটা বের করলাম। এবার অপারেশনাল ভ্যারিয়েন্স গুলো কি, আমরা এই যে সেলস প্রাইস ভ্যারিয়েন্স B মাইনাস C, হ্যাঁ সেলস প্রাইস ভ্যারিয়েন্স, এই যে দেখেন এখানে আমাদের 3 লক্ষ বি, এই যে বি মাইনাস সি, আমার রিভাইস প্ল্যানের সঙ্গে এবার অ্যাকচুয়াল রেজাল্ট, এটা হচ্ছে আমার অপারেশনগত কারণে ভ্যারিয়েন্স গুলোছে। এটাতে কিন্তু কোনো প্ল্যানিং ভ্যারিয়েন্সের কোনো প্ল্যানিং এর কোনো ত্রুটির কারণ হয় নাই। এখানে আমি রিভাইস প্ল্যান করছি, এবার রিভাইস প্ল্যান করার পরে এবার আমরা অপারেশনে গেছি, অপারেশনে গিয়ে এখন যদি ভুল ত্রুটি করি ভাই, এটার দায়িত্ব তো আর আমরা টপ লেভেল ম্যানেজমেন্ট নিবে না, এটার দায়িত্ব অপারেশন ম্যানেজমেন্টকে নিতে হবে। এটা ওদেরই সমস্যা হয়েছে। তাহলে আমরা সেখানে 3,30,000 হওয়া ছিল, 3,16,000 হয়েছে, তো সেখানে 14,000 অ্যাডভার্স। দেন ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স 10,800 কেজি আমরা ব্যবহার করছি। ম্যাটেরিয়াল প্রাইস আমরা 18 টাকা হওয়া উচিত ছিল, 17 টাকা করে কিনছি, 1 টাকা অ্যাডভার্স ছিল। তাহলে 10,800 ইন্টু 1 টাকা, 10,800 অ্যাডভার্স। ম্যাটেরিয়াল ইউসেজ আমরা 800 ইউনিট বেশি ইউজ করছি, 10,000 ইউনিট ইউজ করা ছিল, কিন্তু করছি 10,800, তাহলে 800 ইউনিট অ্যাডভার্স ছিল। 17 টাকা করে মার্কেট প্রাইস রিভার্স ছিল, তাহলে এখানে আবার অ্যাডভার্স 8 ইন্টু 17, 13,600 অ্যাডভার্স। দেন লেবার রেট 5,800, রেটে আমি কিন্তু আমার 12 টাকা 50 পয়সা ছিল আমার রিভাইস, কিন্তু আমি করেছি 12 টাকা করে, তো 50 পয়সা আমার লাভ, সরি 12 টাকা 50 পয়সা আমার রিভাইস ছিল, 12 টাকা করেছি এখানে। তাহলে এটা তো আমার 50 পয়সা কি, 50 পয়সা কি হলো, 50 পয়সা কম খরচ করলাম না? না, রেটে 50 পয়সা আমি কি করলাম, কম খরচ করলাম। তাহলে 5,800 ইন্টু এটা অ্যাডভার্স হবে নাকি ফেভারেবল হবে? 5,800 ইন্টু 50, স্যার এটা তো ফেভারেবল হওয়ার কথা। এটা ফেভারেবল হবে, এটা ফেভারেবল হবে, এটা ফেভারেবল হবে, আমি আই এম শিওর এটা ফেভারেবল হবে, যোগ বিয়োগ করলে বোঝা যাবে। যাই হোক, লেবার এফিসিয়েন্সি দেখেন, তারপরে কত 200 আওয়ার, হ্যাঁ ইন্টু 12 টাকা 50, 200 আওয়ার আমি কম, 200 আওয়ার আমার কম লাগাইছি, সুতরাং ফেভারেবল ইন্টু 12 টাকা 50 স্ট্যান্ডার্ড রেট ফেভারেবল। দেখি এটা যোগ করেন তো, এটা যোগ করেন, টোটাল কথা দেখেন, এটাকে ফেভারেবল ধরেন অথবা এটা ফেভারেবল ধরে করেন, দেখি বলেন কথা হয়। ওটা অ্যাডভার্স কেন লিখবে, এটা অ্যাডভার্স হওয়ার কথা না, ওটা ফেভারেবল হবে।
স্যার এটা ফেভারেবল হলে তাহলে ঠিক আছে। ঠিক আছে? জি স্যার, মানে ওইটাকে ফেভারেবল ধরতে হবে, 2900 যেটা ওটাকে হ্যাঁ ফেভারেবল হ্যাঁ ধরলে তাহলে ঠিক আছে। রাইট রাইট রাইট। তাহলে কত হয়? 14,000 যোগ 10,800 যোগ 13,600, তাহলে 2000 মাইনাস 2,900 মাইনাস 2,500, 33,000 অ্যাডভার্স। ঠিক আছে, ওই এইটাকে আপনারা এফ করে দেন, 2500 বুঝছেন না? এটাকে কেটে এফ করে দেন, এটা প্রিন্টিং মিস্টেক। এই বইতে কিন্তু এরকম কিছু কিছু প্রিন্টিং মিস্টেক আমি পাইছি, বুঝছেন? আপনারা আবার ঘাবড়ে যান না, আপনারা কনসেপ্ট ঠিক রাখেন। এখানে প্রিন্টিং মিস্টেক আছে বেশ কিছু, সমাধানের মধ্যে আছে, প্রশ্নের মধ্যেও আছে, থাকে এরকম দেখছি আমি। তো এই যে 2900, এটা কি? এটা ফেভারেবল, তাহলে আমার 33,000 অ্যাডভান্স মিলে যায়। মিলে যাচ্ছে? হ্যাঁ স্যার। অন্যরা বলেন দেখি, অন্যদের কোনো কনফিউশন কি এখানে আছে? প্ল্যানিং ভ্যারিয়েন্স এবং অপারেশন ভ্যারিয়েন্স আমরা এই যে 33,000 ফেভারেবল, 33,000 অ্যাডভান্স, তাহলে জিরো। যেহেতু জিরো হয়ে গেছে, ওই দিনে আমাদের কিন্তু ওই যে নেট রেজাল্টটা ঠিক আছে। তো দেখেন, হ্যাঁ সবকিছুই ঠিক আছে, রেজাল্ট ঠিক আছে, কিন্তু আমাদের এই যে আমরা এখন ভাগ করে দেখালাম যে প্ল্যানিং এর কারণে কি কি ত্রুটি ছিল। এখন কিন্তু আমরা অ্যাকশন নিতে পারবো। আচ্ছা, কারো একটা সাউন্ড শুনতে পাচ্ছি আমি, সাউন্ডটা বন্ধ করবেন, মিউট করবেন আপনি, এনিওয়ান? একটা 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 আওয়াজ শুনতে পাচ্ছি, সামওয়ান একটা আওয়াজ শুনতে পাচ্ছি, একটু বন্ধ করেন, মিউট করেন। তো প্ল্যানিং ভ্যারিয়েন্সে আমার 33,000 ফেভারেবল, অপারেশন ভ্যারিয়েন্সে আমার ভুল ত্রুটির কারণে 33,000 অ্যাডভার্স হয়েছে। এই জন্যই আমার দেখা গেছে কি, আমার এখানে রেজাল্ট জিরো, মানে এটা 33,000 প্লাস মাইনাস 33,000 মাইনাস, তাহলে জিরো। স্যার এখন কি বলছে এজিরো স্ট্যান্ডার্ড? জি বলেন। একটা কোশ্চেন করেছে, হ্যাঁ 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 শিওর। হয়তো আপনার কাছে আনাড়ি মনে হবে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউসেজ, সেখানে 800x17 আমি কেন কাউন্ট করলাম? কারণ আমি তো কিনেছি হচ্ছে 18 টাকা করে, 17 টাকা কেন ধরলাম? ম্যাটেরিয়াল ইউসেজে 800 ইন্টু 17 টাকা কেন ধরলাম? জি 17 টাকাটাকে আমাদের কি প্রাইস? অ্যাকচুয়াল প্রাইস রেট নাকি স্ট্যান্ডার্ড প্রাইস রেট? স্ট্যান্ডার্ড ছিল। আমি ম্যাটেরিয়াল ইউজ, আপনি কি ইমরান বলছেন? ইমরান? জি ইমরান বলছি। আচ্ছা ইমরান, আচ্ছা আমি ইমরানের এই প্রশ্নের উত্তরটাকে আমি না দিয়ে বরং অন্য কেউ একটু দেন তো কি। ইমরানের প্রশ্ন হচ্ছে কি, আমরা 17 টাকা কেন ধরলাম? তারপর আমি বলতে চাই ম্যাটেরিয়াল। এটা হলো স্যার স্ট্যান্ডার্ড প্রাইস, মানে মার্কেট প্রাইসই হলো স্যার 17 টাকা। যদি স্যার এফিশিয়েন্টলি পারচেজ করা যেত স্যার, তাহলে 17 টাকা করে পাওয়ার সম্ভাবনা ছিল স্যার। ভেরি গুড। কিন্তু 800টা কিভাবে পাইলাম? ইউসেজ 800টা কিভাবে পাইলাম? ইমরান 800 কিভাবে পেলাম? ইমরান আপনি কি 800 কিভাবে পেলাম এটা বুঝতেছেন? বুঝতে পেরেছি ইমরান স্যার। আমরা 800 কিভাবে পেলাম? 800 ইউসেজে 800টা কিভাবে পেলাম? ওই যে 10,800 মাইনাস 10,000। মনে রাখবেন, আমি কথাটা আগেও বলেছি, আবার বলি, আপনার জন্য বলছি এবার। যখন আমরা প্রাইস ভ্যারিয়েন্স করব, তখন আমরা পার ইউনিট প্রাইসের ডিফারেন্সটাকেই মাথায় এনে অ্যাকচুয়াল দিয়ে গুণ করব। যেমন এখানে করেছি, অ্যাকচুয়াল ইউনিট 10,800, কেমন? ম্যাটেরিয়াল প্রাইসে অ্যাকচুয়াল ইউনিট 10,800 এবং প্রাইস ডিফারেন্স হচ্ছে 1 টাকা। 1 টাকা হচ্ছে কি আমার বাজেটেড প্রাইস এবং অ্যাকচুয়াল প্রাইস 1 টাকা ডিফারেন্স ছিল। সেখানে ম্যাটেরিয়াল প্রাইসে, সেখানে আমি ম্যাটেরিয়াল প্রাইস 1 টাকা, 18 টাকা এবং 17 টাকা, তাহলে 1 টাকার ডিফারেন্স ছিল। ওই জন্য কিন্তু রেটের জন্য, ম্যাটেরিয়াল প্রাইসের জন্য 1 টাকার ডিফারেন্স থেকে আমি ধরেছি এবং 10,800 অ্যাকচুয়াল দিয়ে গুণ করেছি। কিন্তু ম্যাটেরিয়াল ইউসেজের ক্ষেত্রে আমি দেখবো যে ব্যবহারটা কি কম করেছি, ব্যবহারটা কি অ্যাডভার্স ছিল নাকি ফেভারেবল ছিল। এক্ষেত্রে আমার ব্যবহার করা উচিত ছিল 10,000 ইউনিট, কিন্তু আমি ব্যবহার করেছি 10,800 ইউনিট। সেজন্য আমার ইউসেজটা, আমার ভ্যারিয়েবলটা হচ্ছে ইউসেজেই 800 ইউসেজ আমার কি অ্যাডভার্স। হ্যাঁ অ্যাডভার্স ইউসেজ। তো অ্যাডভার্স ইউসেজটা কিন্তু আমি আবার এটাকে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করব। এটা তো আমি অ্যাডভার্স ইউসেজের একটা করছি, ওটাকে আবার অ্যাকচুয়াল প্রাইস দিয়ে গুণ করি, তাহলে রেজাল্ট যেটা আসবে সেটা কিন্তু খুব তথ্যবল ইনফরমেটিভ হবে না, বুঝছেন?
মানে কিন্তু সেটা তখন- কি স্যার এটার কারণ যে হ্যাঁ, আমি তো যে আমার প্রাইসে আমি 1 টাকা নিয়ে নিয়েছি এই জি, কারণে জি, এখানে জি। স্ট্যান্ডার্ডটা হ্যাঁ 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 হ্যাঁ। এই জন্য ইউসেজের মধ্যে ইউসেজের কম বেশি কারণে স্ট্যান্ডার্ড এস্টিমেট হিসাবে আমি কি ভুল করে কত টাকা ভ্যালু করে উল্টাপাল্টা করলাম, অ্যাডভান্স বা ফেভারও করলাম, সেটাই বের করছি। আচ্ছা আচ্ছা বুঝা গেছে? জি স্যার বুঝতে পেরেছি। তো ফাইন, তাহলে এবার দেখেন প্ল্যানিং ভ্যারিয়েন্স এবং অপারেশন ভ্যারিয়েন্সের মধ্যে এই যে আমরা এখন অ্যানালাইসিস করলাম এই সম্বন্ধে কি বলতেছে, এ কম্পারিজন অফ বি এন্ড সি প্রডিউসেস অপারেশনাল ভ্যারিয়েন্সেস। এই যে বি এন্ড সি এটার যে মধ্যে যে ভ্যারিয়েন্স হয়েছে এটা বলতেছে a comparison of B and C produces operational variances which show the difference between the results that were actually achieved and those that might legitimately have been achievable during the period in question. যে আমাদের যে রিভাইজ প্ল্যান করেছিলাম এটা হচ্ছে লেজিটিমেটলি অ্যাচিভেবল এটা ছিল, আর এটা করেছি অ্যাকচুয়ালি করেছি। তাহলে সেটি সে কথা বলছে যে which show the difference between the results that were actually achieved মানে এটা actually achieved, between the actually achieved and those that might legitimately have been achievable during the period in question. This gives a very different view of the period's operations. For example, on the cost side, the labor rate variance has changed from adverse to favorable. দেখেন আমরা যখন আমরা অরিজিনাল এটা করেছিলাম আমার লেবার কি বলতেছে, লেবার রেট ভ্যারিয়েন্স চেঞ্জ ফ্রম অ্যাডভার্স টু ভ্যারিয়েবল। লেবার রেট ভ্যারিয়েন্স আমার অরিজিনালে কি ছিল, লেবার রেট ভ্যারিয়েন্স অরিজিনালে ছিল আমার 3200, এটা তো অ্যাডভার্স। এই দেখেন এখানে একটা মিস্টেক আছে, আপনার প্রশ্ন দেখেন এখানে উপরে অ্যাডভার্স ফেভারেবল লেখা আছে না, এইটা হবে এদিকে, এইটা হবে এদিকে। দেখেন এটা টোটাল অ্যাডভার্স, এখানে লিখে দিচ্ছি ফেভারেবল, এটা কেটে ঠিক করে ফেলেন আপনারা। আমি কি বলতে আপনাকে বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি? এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এইটা হবে এদিকে, অ্যাডভার্সটা হবে ফেভারেবল দিকে, ফেভারেবলটা হবে অ্যাডভার্স দিকে, উল্টাপাল্টা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে লেবার রেটটা আমার সাধারণভাবে আমরা যে হিসাব করছিলাম তাতে আমার লেবার রেট ভ্যারিয়েন্সটা ছিল অ্যাডভার্স, অথচ প্ল্যানিং এখানে অপারেশন যখন এটা এবার যখন আমরা রিভাইজ ভ্যারিয়েন্স করে করলাম তখন আমার লেবার রেট ভ্যারিয়েন্সটা হয়ে গেছে cost side the labor rate variance has changed from adverse to favorable. তখন আমার এটা তো অ্যাডভার্স ভুল করছিলাম না, এখানে এফ করেন, এটাকে এফ করেন, তাহলে এটা ফেভারেবল হয়েছিল আমার। দেখেন জায়গায় জায়গায় ভুল আছে এখানে, আপনারা কনফিউজ হবেন না, আপনারা আমার কথা বুঝতেছেন? কনফিউজ হওয়া যাবে না, এটাকে এফ করেন আর এখানে উল্টাপাল্টাকে ঠিকঠাক করেন, তারপরে মাথার কাজ করবে। তাহলে কি বলতেছে যে আমার এখানে লেবার রেট ভ্যারিয়েন্স আমরা বের করছিলাম, এটা ফেভারেবল বের করছিলাম, এই যে তাহলে আমাদের এখানে সেটাই বলতেছে যে লেবার রেট ভ্যারিয়েন্স হ্যাজ চেঞ্জ ফ্রম অ্যাডভার্স টু ফেভারেবল and the material price variance while remaining adverse is significantly reduced in comparison to that calculated under the traditional analysis, and the material price variance while remaining adverse, material price variance কিন্তু অ্যাডভার্স এসে এখানে material price variance এখানেও অ্যাডভার্স পাইছি, ওখানে কি পাইছিলাম, ওখানেও অ্যাডভার্স পাইছি। তাহলে অ্যাডভার্স আছে, অ্যাডভার্স থাকলেও ওখানে অ্যাডভার্স পাইছিলাম কত, এখানে অ্যাডভার্স পাইছিলাম 8000 86400 না, ও প্রাইস ভ্যারিয়েন্স 6400 পাইছিলাম অ্যাডভার্স, কিন্তু এখানে পাইছি কত, এখানে পাইছি কত 10800। জি স্যার 10800। তাহলে সেই কথা বলতেছে যখন and the material price variance while remaining adverse is significantly reduced in comparison to that calculated under the traditional analysis. Traditional analysis মধ্যে আমার ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স হয়েছিল আমাদের 86400 অ্যাডভার্স, অথচ আমরা যখন রিভাইজ প্ল্যান ব্যালেন্স করে যখন বের করলাম তখন হচ্ছে 10800। তাহলে দেখেন 86800 10800 কত বড় টাকার অ্যামাউন্টের ডিফারেন্স। এটা কিন্তু তখন যখন ব্লেম গেম হয় কোম্পানিগুলোর মধ্যে, সিনিয়র ম্যানেজাররা অনেক সময় মানে বাইপাস করতে চায় তাদের রেসপন্সিবিলিটি, হ্যাঁ, কন্ট্রোলেবিলিটিটাকে লুকায় রাখে
বাইপাস করতে চায় তার রেসপন্সিবিলিটিকে, এভাবে করে যদি নিচের দিকে যদি ওটাকে ঝাঁপিয়ে দিতে করতে চায়, তাহলে কিন্তু কস্ট অ্যাকাউন্টেন্টটা কিন্তু এখানে আছেন হাজির, তারা কিন্তু হিসাব করে বলবেন প্রবলেমটা আসলে কোন জায়গাতে। আমি নেগেটিভ সেন্সে বলছি না, আমি বলছি পজিটিভ সেন্সে যে মানে যেখানে সমস্যা থাকুক না সেই সমস্যাটা যেন আমরা ওভারকাম করতে পারি। তো এই জন্যই দ্য ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স while remaining adverse is significantly reduced in comparison to that calculated under the traditional analysis. However, on the sales price side, the sales price variance, which was particularly large and favorable in the traditional analysis, is transformed into an adverse variance in the revised approach. Revised approach গিয়ে সেলস প্রাইসটা আমার হয়ে গেছে 1,30,000 ফেভারেবল, সেখানে আমার এখানে ছিল সেলস এর মধ্যে গিয়ে এখানে দেখেন 1,16,000 ভলিউম মিলে দিলে, যাই হোক এইগুলোর যে ডিফারেন্স গুলো আছে সেগুলো একটা একটা করে ওরা বলতেছে যে কোথায় কি হচ্ছে। অন সেলস সাইড দ্য সেলস প্রাইস ভ্যারিয়েন্স which was particularly large and favorable in the traditional analysis is transformed into an adverse variance in the revised approach, reflecting that the fact that the company failed to sell at prices that were actually available in the market. A comparison of the original plan A and the revised plan B allows the planning variances to be identified. বুঝছেন? As মানে আমরা এখন আইডেন্টিফাই করতে পারতেছি অরিজিনাল প্ল্যানের সঙ্গে রিভাইজ প্ল্যানের সঙ্গে এই যে প্ল্যানিং কম্পেয়ার করে করে আমরা প্ল্যানিং ভ্যারিয়েন্সকে আইডেন্টিফাই করতে পারতেছি। As noted at the beginning of this section, these variances are uncontrollable by operating. আমরা আগেই আলোচনা করেছিলাম যে প্ল্যানিং ভ্যারিয়েন্সটা কিন্তু uncontrollable by the operating staffs. So and may or may not have been controllable by the original standard setters. যারা অরিজিনাল স্ট্যান্ডার্ড সেট করে তাদের পক্ষে may or may not have been controllable by the original standard setters at the start of the budget period. যে কথা আমরা আলোচনা করেছি আগে যে কন্ট্রোলেবল কিনা বা কন্ট্রোলেবল যদি না হয় তাহলে আমরা ব্যালেন্স করবো কিনা, তাহলে যেই ভ্যারিয়েন্সটা আমরা কন্ট্রোলেবল না সেই ভ্যারিয়েন্সটা আমরা খামাখা কন্ট্রোল করার জন্য কারোর উপর চাপাই দেওয়া ঠিক হবে না। মনে করেন এখানে এক্ষেত্রে এরকম বড় ভ্যারিয়েন্স আমরা ট্রেডিশনাল মেথডে করলাম, তো এই যে ভ্যারিয়েন্স গুলো হইলো তাহলে এগুলা আমাদের প্ল্যানিং ভ্যারিয়েন্স পার্টটা কন্ট্রোলেবল না, সেটা যদি আমরা অপারেশন ম্যানেজারকে বলছি তোমরা কন্ট্রোল করো তাহলে জিনিসটা যুক্তিসঙ্গত হবে না। ওই জন্যই এই ভ্যারিয়েন্স গুলো আমরা করবো যে অপারেশনগত কারণ হয়েছে, এটা কন্ট্রোলেবল না, আমার কিছু করার নাই, সুতরাং ওই পার্টটা আমরা আলাদা করে ফেলি। তখন আমরা হিসাব করবো যে অপারেশনাল লেভেলে গিয়ে আমার ভ্যারিয়েন্সটা কি হয়েছিল সেটা যখন আমরা বের করবো তখন আমরা বুঝবো যে হ্যাঁ অপারেশনাল ত্রুটি ছিল সেগুলো কি, সেগুলো তখন আমরা জাস্টিফাই করে করে অ্যামাউন্টটাকে কমলো না বাড়লো, অ্যাডভার্স হলে কতটুকু অ্যাডভার্স, ফেভার হলে কতটুকু ফেভার, এক্স্যাক্টলি কি অ্যামাউন্ট সেটাকে তখন আমরা বের করার চেষ্টা করব। এবং বের করার পরে তখন আমরা মানে রেসপেক্টিভ যারা ম্যানেজাররা আছেন তাদেরকে আমরা তখন রিপোর্ট করবো, বলবো যে এখানে আপনারা ঠিক করেন। Where a revision of standards is required due to environmental change that were not foreseeable at the time the budget was prepared, the planning variances are truly uncontrollable. Planning variances সাধারণত uncontrollable থাকে। However, standards that fail to anticipate known market trends when they were set will reflect faulty standard setting. It could be argued that these variances are controllable at the planning stage. যদি আমরা প্ল্যানিং করার সময় যদি ওই যে ম্যাটেরিয়াল প্রাইস বাড়লো না লেবার প্রাইস কমলো না এগুলা যদি প্ল্যানিং এর সময় যদি আমরা যদি স্ট্যান্ডার্ড সেট করার সময় যদি আমরা রিফ্লেক্ট করতে পারি তখনই কিন্তু ওইটাই কন্ট্রোলেবল এবং অ্যাভয়েডেবল ছিল প্ল্যানিং স্টেজে at the planning stage. হ্যাঁ, এই জন্য বলছে however standards that fail to anticipate known market trends when they were set will reflect faulty standard setting. আমরা এটা রিফ্লেকশন হবে, faulty standard setting এর রিফ্লেকশন হবে যদি আমরা প্রথমে যদি অ্যান্টিসিপেট করতে না পারি, ফোরকাস্ট করতে যদি না পারি। আমরা নেক্সট চ্যাপ্টারে কিন্তু বাজেটিং করব, তারপর ফোরকাস্টিং গুলো পড়বো, তখন এই কথাগুলো আবার চলে আসবে যে অ্যান্টিসিপেশন বা ফোরকাস্টিং গুলো কিভাবে হতে পারে। তো ইট কুড বি আর্গুড দ্যাট দিস ভ্যারিয়েন্সেস আর কন্ট্রোলেবল at the planning stage. Planning stage এটা কন্ট্রোলেবল বা অ্যাভয়েডেবল। কেমন লাগলো বিষয়টা?
বলেন প্ল্যানিং ভ্যারিয়েন্স অপারেশন ভ্যারিয়েন্সের ঘটনাগুলো কেমন কেমন বুঝলেন আপনারা? জি স্যার, ভালো লাগছে মোটামুটি একটু বুঝছি স্যার, ইন্টারেস্টিং স্যার। কিন্তু অনেক বেশি কমপ্লেক্স আর ডিটেল যায় দেখি স্যার। ম্যানেজমেন্ট স্যার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কে বেশি পছন্দ করে স্যার, এত ডিটেলে স্যার ম্যানেজমেন্ট ঢুকতে চায় না স্যার। রাইট, আপনার নাম কি? আপনার নামটা বলেন আগে একটু, আমি আপনাকে চিনতে পারছি না। বলেন নাম বলেন। সোহেল রানা, যে আমাদের সঙ্গে পরে জয়েন করছে 6 ক্লাস পরে, রাইট সোহেল রানা? জি স্যার। আপনি কি বুঝতে পারছেন কথাগুলো? জি স্যার, বুঝতে পারছি। দেখেন, সো ইন্টারেস্টিং। আমরা আমরা যারা প্রফেশনাল কস্ট অ্যাকাউন্টেন্ট বা আপনারা যারা এখন হবেন, তাদের যে কত বড় ভূমিকা এই উদাহরণের মাধ্যমে কি বোঝা যায় না? আমরা আসলে কাজ করার স্কোপ পাচ্ছি না। আমাদেরকে কাজ করে স্কোপ বলে খুঁজে খুঁজে বের করে করে ম্যানেজমেন্টের সামনে একটা দিতে হবে, তাহলে আমাদের ভ্যালু করবে ওরা। আমাদের তো প্র্যাকটিসটা আসলে অনেক আনফর্চুনেটলি অনেকগুলো কারণে আমরা পিছিয়ে যাই। হ্যাঁ, যে মনে করেন যে ম্যানেজমেন্ট চায় না, ম্যানেজমেন্ট ডিজায়ারটা নাই, কিন্তু ম্যানেজমেন্ট চাইবে তখনই যখন আমরা এগুলো বের করে খুঁজে খুঁজে যখন ওদের সামনে উপস্থাপন করতে পারবো। আমাদেরও কিছু এখানে কাজ এখন করতে হবে, কারণ কস্ট অ্যাকাউন্টেন্টের যে কত বড় ভূমিকা রাখতে পারে একটা কোম্পানি, একটা যে এই যে আপনারা দেখেন না অনেকগুলো কোম্পানি আপনার সিক হয়ে যায়, সিক ইন্ডাস্ট্রি বলে, হ্যাঁ, সিক হয়ে কোম্পানি বন্ধ হয়ে গেল। এই সমস্ত কোম্পানিগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তখন দেখা যাবে যে ফল্ট কোথায় ছিল, ওগুলাকে আবার রিকভার কিভাবে করা যায়, সেভাবে যদি প্ল্যান ওয়াইজ যদি আমরা যদি করতে পারি, তাহলে তো বুঝেন কত বড় এফেক্ট করতে পারি আমরা, কত বড় এফেক্ট করতে পারি। সো এই হচ্ছে কি আমার মোটামুটি প্ল্যানিং এন্ড অপারেশনাল ভ্যারিয়েন্স সম্বন্ধে কথাবার্তা। এরপরে হ্যাঁ, তাহলে দেখেন এবার কি বলতেছে, কজেস অফ প্ল্যানিং ভ্যারিয়েন্স। একটু আগাই, তাহলে আর কিছু বলবেন কেউ এই সম্বন্ধে? কেউ কথা বলে না, সবাই রাগ করছে। হ্যাঁ, সো কজেস অফ, আমাদের এখানে স্যার স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম তো আসলে খুব একটা চলে না স্যার। মোস্ট অর্গানাইজেশনই অ্যাবজর্পশন কস্টিংটা ফলো করে, তো যার ফলে এই ধরনের যে মানে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস হয়তো এক লো স্কেলে অনেক ম্যানেজমেন্ট পছন্দ করে বা কেউ করে হয়তো ম্যানেজমেন্টকে দেয়, বাট ওরকম প্র্যাকটিসটা নাই স্যার এখনো। অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং এগুলো সবগুলাই স্ট্যান্ডার্ড করে করাটাই স্ট্যান্ডার্ড কস্টিং। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কস্টিংটা আপনি যে ওয়ার্ডটা বললেন স্ট্যান্ডার্ড কস্টিং করে বা অ্যাবজর্পশন করে না, স্ট্যান্ডার্ড কস্টিং মার্জিনাল কস্টিং সবগুলাই স্ট্যান্ডার্ডাইজ করা যেতে পারে। হ্যাঁ, আপনি যেটা বলতে যাচ্ছেন মনে হচ্ছে যে মানে আগে থেকে যে আমরা কস্ট কাট করে একটা জিনিস করা না করা, হ্যাঁ অনেক প্র্যাকটিসটা কম, কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের আনতে হবে, এগুলা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। আপনাদের কাজ এটা, আপনারা এটা আনবেন, যে যার ক্ষেত্রে আনবেন, সার্ভিস ইন্ডাস্ট্রি হোক, প্রোডাকশন ইন্ডাস্ট্রি হোক, যে যার ক্ষেত্রে এগুলো আপনারা প্রডিউস করবেন। এই প্র্যাকটিসগুলো এখন নিয়ে আসেন, ম্যানেজমেন্টের কাছে বলেন যে এভাবে কাজ করলে আমাদের সুবিধা হবে, আমাদের ভালো হবে, কোম্পানি ইমপ্রুভ করবে, আমাদের ভুল ত্রুটি হবে না, আমরা রিকভার করতে পারবো সবকিছু, এইসব ইত্যাদি কথাগুলো বলবেন। তাহলে আমাদের আর কোনো, আপনাদের ভ্যালু অনেক বেড়ে যাবে। এবার কজেস অফ প্ল্যানিং ভ্যারিয়েন্স, প্ল্যানিং ভ্যারিয়েন্সটা কেন হয়? There must be a good reason for deciding that the original standard cost is unrealistic. Deciding in retrospect that expected cost should be different from the standard should not be arbitrary decision, aimed perhaps at shifting the blame for poor results from poor operational management to poor cost estimation. দেখছেন এই যে শিফটিং দ্য ব্লেম, এই যে কথা চলে আসে, ব্লেমটা একটা নেগেটিভ ওয়ার্ড, শিফটিং দ্য ব্লেম। তখন ব্লেম যখন একটা ডিফারেন্স, যখন ভ্যারিয়েন্স যখন বেশি হয়ে যায়, কোম্পানি যখন বেশি ক্ষতির সম্মুখীন হয়ে গেল, তখন কিন্তু ব্লেম গেম শুরু হয়ে যায়। তখন কি হয়, হ্যাঁ শিফটিং দ্য ব্লেমটাকে সবাই শিফট করতে চায়, বাইপাস করতে চায় ফর পুয়ার রেজাল্টস, খারাপ রেজাল্টের জন্য ব্লেমটাকে শিফট করতে চায় কোথায়, ফ্রম পুয়ার অপারেশনাল ম্যানেজমেন্ট টু পুয়ার কস্ট এস্টিমেশন।
হয়তো বা দেখা যারা অপারেশন ম্যানেজার আছে, অপারেশন ডিপার্টমেন্ট গুলো আছে, তাদের অপারেশন ম্যানেজমেন্টের সমস্যার পুয়ার ছিল, ওই জন্য হয়তো বা রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু তারা শিফটিং করতে যাচ্ছে ওটা যে না আমরা ঠিক ছিলাম ভাই, আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু এটা সমস্যা হয়ে গেছিল কস্ট এস্টিমেশনের মধ্যে, পুয়ার কস্ট এস্টিমেশনের মধ্যে। এই যে শিফটিং অফ ব্লেম, এটা কিন্তু আপনারা দেখেন কিনা আমি জানি না, এটা কিন্তু অনেক কোম্পানিতে কিন্তু দেখা যায়। আপনারা কেউ এক্সপিরিয়েন্স করছেন কিনা আমি জানি না, বাট এটা অনেক কোম্পানি দেখবেন যে শিফটিং করে দেওয়া, মানে রেজাল্ট খারাপ হয়েছে ভাই আমার জন্য না, আমি সব ঠিক ছিলাম, আমি এক্সপার্ট, কোনো অসুবিধা নেই, কিন্তু অমুকের জন্য এটা ভুল হয়েছে, ওই সমস্যা, ও যদি এরকম করতো তাহলে আমার কোনো অসুবিধা হইতো না, লাভ হইতো। এই ধরনের কথা আমরা বলে থাকি। A good reason for a change in the standard might be, একটা স্ট্যান্ডার্ডের মধ্যে চেঞ্জের জন্য গুড রিজন মাইট বি কি কি হতে পারে, a change in one of the main materials used to make a product or provide a service, অথবা কোনো মেইন ম্যাটেরিয়াল ইউজ যেটা আছে সেটার মধ্যে কোনো একটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, একটা ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে গেল, মানে একটা প্রোডাক্ট ইউজ করতে, আমরা প্রোডাকশন করতে বা একটা সার্ভিসের জন্য আমাদের কয়েকটা ম্যাটেরিয়াল লাগে, তার মধ্যে একটা ম্যাটেরিয়াল হয়তো চেঞ্জ হয়ে গেছে, এটা একটা কারণ হতে পারে, a change in one of the main materials. Then an unexpected increase in the price of materials due to a rapid increase in the world market prices. World market prices এ কোন একটা প্রাইস, ম্যাটেরিয়াল প্রাইস আনএক্সপেক্টেডলি ইনক্রিজ করে গেল। ফর এক্সাম্পল, দ্য প্রাইস অফ অয়েল অর আদার কমোডিটিস। তেলের প্রাইস দেখেন যে প্রায় সময় আমরা ফ্লাকচুয়েশন করে, অনেক বেড়ে যায়, আবার অনেক সময় অনেক কমে যায়। তাহলে এই যে ফ্লাকচুয়েশন হয়, এইটার কারণে একটা এক্সাম্পল, যে এরকম কারণে আমাদের হয়তো বা এই ধরনের সমস্যা আপনার প্ল্যানিং ভ্যারিয়েন্স হইতে পারে, উদ্ভব হইতে পারে। Then a change in working methods and procedures that alters the expected direct labor time for a product or service. আমার ডাইরেক্ট লেবার টাইমটা চেঞ্জ হতে পারে, কম বা বেশি হয়ে যেতে পারে, কিসের জন্য? চেঞ্জ ইন ওয়ার্কিং মেথডস এন্ড প্রসিডিউরের জন্য। Then an expected change in the rate of pay of the workforce. ওয়ার্কফোর্সের মধ্যে যে রেট অফ পে আছে, হ্যাঁ, সেটার মধ্যে একটা আনএক্সপেক্টেড হাই হয়ে গেল অথবা আনএক্সপেক্টেডলি লো হয়ে গেল বা কিছু একটা হইলো আর কি, যেই রেটে চেঞ্জের কারণে আমার একটা প্ল্যানিং ভ্যারিয়েন্সের মধ্যে উদ্ভব হইতে পারে। তারপরে a situation might occur, মানে more than one planning error, যখন একটার চেয়ে বেশি প্ল্যানিং এরর হয়। a situation might occur where the difference between the standards is in 2 or more items, যখন একটার চেয়ে বেশি, একটা বা তার চেয়ে বেশি আইটেমের মধ্যে যখন ডিফারেন্স হয়ে যায় স্ট্যান্ডার্ড সাথে। ইন দিস সার্কামস্টেন্সেস দ্য রুলস ফর ক্যালকুলেটিং প্ল্যানিং এন্ড অপারেশন ভ্যারিয়েন্সেস আর অ্যাজ ফলোস। এই ধরনের সার্কামস্টেন্সে আমরা একটু কিভাবে করব। Number 1, operation variances are calculated against the most up-to-date revision. Operation variances are calculated against the most up-to-date revision. or revised variance যেটা করব, তাহলে most up-to-date এগুলো আমরা হিসাব করে, স্ট্যান্ডার্ড গুলো হিসাব করে তারপরে আমরা অপারেশন ভ্যারিয়েন্স গুলো বের করব। and then the total planning variance will be the difference between the original standard or budget and the most up-to-date revision. এই যে most up-to-date revision করব, এটার সঙ্গে আমরা ডিফারেন্স করেই আমরা অরিজিনালটা এই প্ল্যানিং ভ্যারিয়েন্সটা বের করব। দিস ক্যান বি ফার্দার ডিভাইডেড বিটুইন ইচ ইন্ডিভিজুয়াল প্ল্যানিং এরর, তখন আবার এটাকে ডিভাইড করে দেব। ফর এক্সাম্পল, দ্য অরিজিনাল স্ট্যান্ডার্ড কস্ট ফর এ প্রোডাক্ট ওয়াজ $4 per kg and the actual cost was $6 per kg. The two planning variances were discovered. Firstly, the accountant has assumed that a bulk discount on purchase would arise, but this was never likely, and it meant that the standard should have been set $4.60. Secondly, a worldwide, excuse me, secondly, a worldwide shortage of materials led to an industry-wide increase of $1 per kg to the cost of materials. This means that most up-to-date standard cost would have been $5.60 per kg. 4 টাকাটা 5.60 মোস্ট up-to-date, যেটা 4 টাকা ছিল, পরে আবার চেঞ্জ হয়েছে $4.60 ধরতেছিল, কিন্তু না, পরে দেখতেছেন আরো 1 কেজি ওয়ার্ল্ড ওয়াইড চেঞ্জের কারণে হয়েছে
তাহলে দুইটা এরর হয়েছে এখানে, দুইটা ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড হওয়া দরকার ছিল 4 টাকা মনে করতেছে, কিন্তু পরে দেখছে না ওয়ার্ল্ড ওয়াইড একটা শর্টেজ হয়ে গেছে ম্যাটেরিয়াল, সেখানে আবার আরো 1 টাকা বাড়ছে। সেক্ষেত্রে আমার মোস্ট আপ টু ডেট স্ট্যান্ডার্ড কস্ট উড হ্যাভ বিন 5 টাকা 60 পয়সা পার কেজি, এই কথাই বলতেছে। আর অপারেশনাল ভ্যারিয়েন্স উড দেয়ারফর বি 60 পয়সা, মানে 5 টাকা 6 টাকা বিয়োগ 5 টাকা 60 পয়সা পার কেজি অ্যাডভার্স, and the total planning variance would be 1 টাকা 60 পয়সা, মানে 5 টাকা 60 পয়সা বিয়োগ 4 টাকা। The planning variance could then be split between the two effects. There is 0.60 per kg adverse variance caused by the failure to gain the bulk discount and $1 per kg adverse variance caused by the market conditions. এইভাবে আবার স্প্লিট করতে পারে। মোদ্দা কথা হচ্ছে যে আপনার যেরকম সিচুয়েশন আপনি ফেস করেন না কেন, আপনাকে ভেঙে ওগুলো বলতে হবে, বের করতে হবে যে ভ্যারিয়েন্স গুলো এটা কারণে এত টাকা ভ্যারিয়েন্স, এইসের কারণে এত টাকা ভ্যারিয়েন্স অমুক রিজনে হয়েছে, এই প্রাইস ইনক্রিজের কারণে হয়েছে, আনএক্সপেক্টেড মার্কেট সিচুয়েশনের কারণে হয়েছে। এই যে রিজন গুলো বের করে নিয়ে আসা এবং প্রডিউস করা, এটাই হচ্ছে আমাদের মেন কাজ। সেখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পলটা আপনাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখবেন যে ডিফারেন্ট হয়ে যেতে পারে, ডাজন্ট ম্যাটার। আমাদেরকে কনসেপ্ট থেকে আমরা বলবো, বের করবো যে আমাদের আসলে কোথায় সমস্যা এবং সমস্যাগুলো কিভাবে দূর করা যায়। জি, এখানে প্ল্যানিং ভ্যারিয়েন্স এখানে টু ইফেক্ট, মানে একটা হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড যেটা বাল্ক ডিসকাউন্টের কারণে এটা পাইতো, হ্যাঁ, সেখানে ওরা দেখতেছে যে না এটা আসলে 6 টাকার জায়গায় 4 টাকা 60 পয়সাতে কিনতে পারতো। জি, বাল্ক ডিসকাউন্ট যেটা পাবে ওইটা অপারেশন কেন হবে? ওটা কি অপারেশনের ক্ষেত্রে ওইটা হচ্ছে বাল্ক ডিসকাউন্ট যে আমি পাবো কি না পাবো সেটাকে অপারেশন ম্যানেজারের পক্ষে জানা সম্ভব, নাকি আমার যিনি প্ল্যান করবেন তার পক্ষে জানা সম্ভব? আমার ইন্টারন্যাশনাল সাপ্লায়ার আমাকে কি ডিসকাউন্ট দিতে আসবে, আমার প্রোডাকশন ম্যানেজার কি কখন জানতে পারবে? আমার সেলস ম্যানেজার কি জানতে পারবে? পারবে না। পারবে কিন্তু সে ডিপার্টমেন্ট থেকে প্ল্যানিং ডিপার্টমেন্টেই যাবে স্যার। প্ল্যানিং ডিপার্টমেন্ট ঠিক করবে যে আমি কোত্থেকে কি ডিসকাউন্ট পাবো, কত বাল্ক কিনলে পাবো, কত বাল্ক কিনলে পাবো না, এই তখন ওটা ওরা করতে পারবে। ওখানে প্ল্যানিং ডিফারেন্স হয়ে যেতে পারে। এটা ডিসিশন গুলো তাহলে প্ল্যানিং সেকশন নিবে? অফকোর্স না, আপনার দেখেন এখানে আপনার ডিসিশনের কথা বলছেন, every single person has to decide whenever he is executing his work. কথাটা বুঝেন, আমি যদি প্ল্যানার হই তাহলে আমার এক ধরনের ডিসিশন নেওয়ার, আর আমি যদি এক্সিকিউশনের মধ্যে থাকি তাহলে আমার কিন্তু এক ধরনের সিদ্ধান্ত আসতেছে। তাহলে ডিসিশন কিন্তু সবাই নেয়, হ্যাঁ, সবাইকে কিন্তু ডিসিশন নিতে হবে। আমার একটা যে লেবার না স্যার, এই ক্ষেত্রে তো ইনফরমেশন গুলো মেইনলি পাচ্ছে প্ল্যানিং ডিপার্টমেন্ট, রাইট? হ্যাঁ, তাহলে প্ল্যানার যিনি প্ল্যান করবেন তার ভুলের কারণে আমার যে ভ্যারিয়েন্স হবে সেটাই আমার প্ল্যানিং ভ্যারিয়েন্স। এটাই হচ্ছে একদম বেসিক কথা। বেসিক কথা হচ্ছে যে আমার প্ল্যানার যখন প্ল্যান করতে স্ট্যান্ডার্ড যখন সেট করতে বসবেন, স্ট্যান্ডার্ড সেট করার সময় যদি কোনো তথ্য উনার কাছে ছিল বা ছিল না, বা উনি তথ্যটা উনি ইনক্লুড করতে পারছেন বা পারেন নাই, যে কারণে আমাদের ভ্যারিয়েন্সটা হয়েছে, তাহলে ওই ভ্যারিয়েন্সটার মূল কারণ কোথায় ছিল? প্ল্যানিং এ ছিল। ওইটাই আমাদের তখন করতে হচ্ছে। আর যদি রিভাইস প্ল্যান করার পরে যদি অপারেশন লেভেলে গিয়ে যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি হয়, এই যে সাধারণ ভ্যারিয়েন্স যেগুলো আমরা যেগুলো করি, প্রাইস ভ্যারিয়েন্স, ইউসেজ ভ্যারিয়েন্স, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, হ্যাঁ, রেট ভ্যারিয়েন্স, ওগুলা আমার অপারেশনের ক্ষেত্রে যাওয়া হবে, তখন রিভাইস প্ল্যানের সঙ্গে আমার অপারেশনের মধ্যে তখন যে পার্থক্য, তখন সেটা আমি নর্মাল ওয়েতে আমরা বের করে দেখাই দেবো যে না এটা রিভাইস করার পরেও অপারেশনের মধ্যে ত্রুটির কারণে এই প্ল্যানগুলো হয়েছে। এই তো আপনি তো এখন একটা ভালো কথা বলছেন, যদি রিভাইজ করলাম না তাহলে তো পুরো দোষটা গিয়ে তো প্ল্যানারের উপরে গিয়ে পড়তেছে, তাই না? তো সেটা কি জাস্টিফাইড হবে? স্যার রিভাইস না করলে তো আমার এররটা বেশি থাকবে, 100% একুরেট হওয়ার সম্ভাবনা তো কম থাকবে। হ্যাঁ, তখন আমি তো বুঝতে পারবো না যে আসলে জাস্টিফাইড হবে না, যে মানে আমি যে ভ্যারিয়েন্স বের করতেছি সেটা কোন কোন ডিপার্টমেন্টে কতটুকু দায়বদ্ধতা আছে, সেটা কি তখন আমরা পারফেক্টলি বের করতে পারবো? তখন আর রিভার্স না করলে তখন তো পারবো না।
সেই জন্যই আমি রিভাইজ করে আমার প্ল্যানিং অপারেশনাল ভ্যারিয়েন্স এটা বের করার জন্য তখন চেষ্টা করতে হবে আমাদেরকে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এবার বেনিফিটস কি আমাদের? বেনিফিটস এন্ড প্রবলেমস অফ প্ল্যানিং ভ্যারিয়েন্স। এটা হচ্ছে মোর ইউজফুল, আপ টু ডেট, বেটার ফর মোটিভেশন, অ্যাসেসেস প্ল্যানিং, প্ল্যানিংটাকে অ্যাসেস করে। আর প্রবলেমগুলো হচ্ছে সাবজেক্টিভ, টাইম কনজিউমিং, ক্যান বি ম্যানিপুলেটেড, ক্যান কজ কনফ্লিক্ট। এইগুলো হচ্ছে সোজা কথা, এখানে ডিটেলস বলা আছে। আবার এখানে মোর ডিটেলগুলো আমি আর পড়লাম না, যথেষ্ট আলোচনা করেছি। আপনারা এটা পড়বেন, ভালো মতো বুঝবেন। আমাদের চ্যাপ্টার শেষ। স্যার কনফ্লিক্টটা কিভাবে হতে পারে? কনফ্লিক্ট কিভাবে হতে পারে? দেয়ার ক্যান বি এ কনফ্লিক্ট সাবঅর্ডিনেটদের মধ্যে। হ্যাঁ, এই তো গুড কথা বলেছেন। দুইটার মধ্যে রাইট, এই যে এখানে 4 নম্বর দেখেন, দেয়ার ক্যান বি এ কনফ্লিক্ট between operating and planning stuff, each laying the blame to each other's door. আমি ব্লেম গেম নিয়ে কথা বলেছি, কয়েকবার বললাম যে অপারেশন স্টাফরা বলতে পারে যে এটা প্ল্যানিং এর সমস্যা ছিল, প্ল্যানিং স্টাফরা, প্ল্যানিং এর ম্যানেজাররা বলতে পারে যে অপারেশনের সমস্যা ছিল। তাহলে সেখানে কনফ্লিক্ট হতে পারে, তাই না? সেজন্য কস্ট ক্যান, এটা একটা কনফ্লিক্টের সৃষ্টি করতে পারে, সেই কথাটাই বলতেছি। প্রবলেমস ইন অপারেশন এন্ড প্ল্যানিং ভ্যারিয়েন্সের মধ্যে। তো মোটামুটি এটুকুই হচ্ছে আমাদের চ্যাপ্টার। এটা চ্যাপ্টার সামারি করি একটু। আমরা এই চ্যাপ্টারে যা শিখলাম, অ্যাডভান্স ভ্যারিয়েন্সেস, মিক্স অ্যান্ড ইয়ার্ড শিখলাম, এবং প্ল্যানিং অ্যান্ড অপারেশন শিখলাম, এবং সেলস মিক্স কোয়ান্টিটি শিখলাম। মিক্স অ্যান্ড ইয়ার্ডের মধ্যে আমরা কি শিখলাম? মিক্স ইজ অ্যাডভার্স if we use more of the expensive material অথবা labor, তারপর yield is adverse if we use more materials or labor overall. The yield, এটা হচ্ছে মিক্স। আর প্ল্যানিং এন্ড অপারেশন ভ্যারিয়েন্সের মধ্যে কি শিখলাম? প্ল্যানিং ভ্যারিয়েন্স হচ্ছে অরিজিনাল স্ট্যান্ডার্ড মাইনাস রিভাইসড স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে প্ল্যানিং ভ্যারিয়েন্স। অরিজিনাল স্ট্যান্ডার্ড মাইনাস রিভাইসড স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে প্ল্যানিং ভ্যারিয়েন্স। আর অপারেশনাল ভ্যারিয়েন্স হচ্ছে রিভাইস স্ট্যান্ডার্ড মাইনাস অ্যাকচুয়াল রেজাল্টস, এটা হচ্ছে অপারেশনাল ভ্যারিয়েন্স। এটা আমরা আলোচনা করেছি। আর তারপরে সেলস মিক্স অ্যান্ড কোয়ান্টিটি, এটা আমরা এই চ্যাপ্টারে পড়েছিলাম। সেলস মিক্স হচ্ছে অ্যানালাইজেস দ্য সেলস ভলিউম ভ্যারিয়েন্স। মিক্স ইজ অ্যাডভার্স ইফ উই সেল লেস অফ দ্য মোর প্রফিটেবল প্রোডাক্ট। ইফ উই সেল লেস অফ দ্য মোর প্রফিটেবল প্রোডাক্ট, তাহলে কিন্তু মিক্স ইজ অ্যাডভার্স। আমি যদি বেশি প্রফিটেবল প্রোডাক্টে যদি কম বিক্রি করি, তাহলে মিক্স কিন্তু অ্যাডভার্স শো করবে। স্যার এটা একটু স্যার একবার। কে বলছেন? প্রশ্নকার প্রশ্ন করতে? স্যার সাজিদুল ইসলাম স্যার। সাজিদুল ইসলাম, জি স্যার। আপনি আমার এই আজকে চ্যাপ্টার শেষের লাস্ট লাইনে এসে আবার এটা আমাকে বলছেন। আমি একটু না দিয়ে বরং আমাদের কোনো কাউকে আমি ফ্লোরে দিচ্ছি, কেউ একটু বলেন তো এটা কেন? সাজিদুল ইসলাম সাহেব বলেছেন যে মিক্স ইজ অ্যাডভার্স ইফ উই সেল লেস অফ দ্য মোর প্রফিটেবল প্রোডাক্ট। তখন মিক্সটা অ্যাডভার্স কেন হইতে পারে? একটু সাধারণভাবে কারো একটু বলেন কি? সেলস মিক্স, আমি মোর প্রফিটেবল প্রোডাক্টকে যদি কম বিক্রি করি, তাহলে মিক্সটা অ্যাডভার্স হইতে হবে কেন? লাস্ট ক্লাসে বলেছিলেন যেটাতে লাভ কম হবে সেটা কম বিক্রি করা ফেভারেবল, আর যেটাতে বেশি লাভ হবে সেটা বেশি বিক্রি করা হচ্ছে ফেভারেবল। তো যে হ্যাঁ, এই কথাই। আর কেউ বলেন, অন্য কেউ বলেন, এটা আলোচনার মধ্যে শেষ হোক কথাটা। স্যার মোর প্রফিটেবলটা যখন আমরা লেস বিক্রি করব তখন তো আমাদের প্রফিটটা কম হয়ে যাবে। আর যখন লেস, দুইটা যদি একসাথে দেখাই যে লেস প্রফিটেবল কিন্তু বিক্রি করলাম বেশি, হয়তো আমার লাভ ছিল এটাতে 1 টাকা করে, আমি বিক্রি করলাম 1000, তাহলে আমার হলো 1000 টাকা লাভ। কিন্তু আমার ওটা প্রফিট যদি ছিল যে আমার 5 টাকা করে, কিন্তু আমি বিক্রি করলাম 250, তাহলে কিন্তু আমার অ্যামাউন্টটা প্রফিটটা হয়ে যাবে যে 1200 বা মানে 50, যেটা 50 সেটা। খুব তাহলে আমার খুব সুন্দর। বলেন শেষ করেন। যে মানে অল্প বিক্রি করে আমার লাভটা বেশি হবে, আরেকটা হচ্ছে আমার বেশি বিক্রি করে লাভটা কম হবে। টোটাল প্রফিটটা তো আমার কি হচ্ছে, সেটা টোটাল প্রফিটটা আমার বেশি আসতেছে। তখন ওই যে মিক্সটা অ্যাডভার্স তখন হয়ে যাবে, কারণ ওইটাতে এফেক্ট হবে মিক্সে গিয়ে।
তখন তো আমার তো জি, আমি যেহেতু একাধিক প্রোডাক্ট, হ্যাঁ, তো এটার কারণে ফেভারেবল হলো, আরেকটা কারণে অ্যাডভান্স হইলো, তো ওখানে তখন ওইটা আমাদের ওইটা তারিখ হিসেবে চলে গেল। কিন্তু আপনার উদাহরণটা খুব সুন্দর করে উদাহরণ দিয়েছেন আপনি সজীব, আপনার এটা কি বুঝছেন আপনি বিষয়টা? জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। এখন স্যার হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে একটু মোটামুটি এই চ্যাপ্টারের মধ্যে বেশি দুই একটা অঙ্ক আছে, এগুলো আপনারা দেখবেন বাসায়, এগুলা আমার মনে হয় যে এর আমি আলোচনা না করলে কোনো অসুবিধা হবে না। ইউ ক্যান ডু দ্যাট। আন্ডারস্ট্যান্ডিং, এই যে টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 3, 4, এগুলা ছোট ছোট অঙ্ক, এগুলা আপনারা বাসায় প্র্যাকটিস। অবশ্যই আমি সম্পূর্ণ থিওরিটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন, কনসেপ্টটা নিতে পারছেন। আমি সোফা আপনাদের সঙ্গে ডিসকাশনে আলোচনার মধ্যেও আপনাদেরকে ফ্লোর দিয়ে আমি যেটা বুঝলাম যে আপনারা আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন বলে আমার ধারণা। কিন্তু এই বোঝাটা যদি আপনারা পার্মানেন্ট করতে চান, তাহলে দেখবেন এখান থেকে আমাকে আগামী ক্লাস করতে পারেন। আমি চাই যে আপনারা এটা করে ফেলেন। এটা 8 নম্বরটা, আগগুলো ছোট 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 আছে, এগুলা জাস্ট দেখে দেখে যাবেন। শুধু কনসেপ্ট গুলা বাই হ্যান্ড আপনি যদি না লিখেন, তাহলে কিন্তু কনফিউশন হওয়ার সম্ভাবনা 100% একদম। এই প্রত্যেকটা অঙ্কগুলো আপনারা দেখবেন 10টা দেখেন, একবার প্র্যাকটিস করেন, তার মধ্যে চুজ করে 2-3টা অঙ্ককে 5 বার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, 10টা অঙ্কই আপনারা একবার করেন, বা 8টা অঙ্ক, এখানে সলিউশন দেওয়া আছে, কোনো ঝামেলা কিছু নাই, বুঝে মাথায় বুঝে নেবেন, তারপর একবার করবেন। আর কিছু টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, প্রত্যেকটা চ্যাপ্টারের কথাই বলতেছি, কিছু টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং আপনারা একাধিকবার প্র্যাকটিস করবেন, যাতে মাথার মধ্যে ভালো মধ্যে ঢুকে যায়। সো এই হলো কি মোটামুটি বিষয়। এখন কয়টা বাজছে? 8:15 বেজে গেছে বোধহয়, না? জি স্যার। স্যার এই চ্যাপ্টারটা কি তাহলে মোস্টলি থিওরিটিক্যাল কোশ্চেনই আসবে স্যার? না, অঙ্কই আসবে। আমি আপনাদেরকে বলি, থিওরিও খুব আসবে, কিন্তু এই চ্যাপ্টার, এই সাবজেক্টের মধ্যে আপনি অঙ্কগুলোর কম্পিটিশনাল প্রবলেম আপনার অত বেশি মনে হবে না আপনার কাছে। এই মানে এটা করতে গিয়ে স্টপ শেয়ারিং দিয়ে দিচ্ছি। আপনার এখানে হিসাব নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ বের করাটা খুব টাফ কিছু না, কিন্তু আপনার কনসেপ্ট যদি না থাকে আপনি কিন্তু এটা করতে পারবেন না, তখন করার সময় আপনার ঝামেলা হয়ে যাবে। সুতরাং কনসেপ্ট থাকলেও হবে না, আবার কনসেপ্ট গুলা বাসায় খুব ইজি কনসেপ্ট বাসায় বসে প্র্যাকটিস করতে হবে মাস্ট। এবং এটা এর মধ্যে সম্ভব। আমার ক্লাস এই মাসে ধরেন আরো কয়েকটা ক্লাস আছে, বাকি আছে আরো 10, 12, 14টা। এগুলো করতে করতে আপনাদের প্রিপারেশন হয়ে যাবে। বাকি একটা মাস আপনারা যদি প্র্যাকটিস করেন, এনাফ। জানুয়ারিতে আপনারা যদি পরীক্ষা দেওয়ার থাকে, পরীক্ষা অবশ্যই দিবেন, পরীক্ষা মিস করিয়েন না কেউ, প্লিজ, ফর গড সেক। পরীক্ষা মিস করিয়েন না। পাস করলেন না ফেল করলেন সেটা না, আপনার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা সেটাকে ফোকাস করেন। পাস ফেল আপনারা হবে, আপনি পাস কনফার্ম সবাই করবেন ইনশাল্লাহ, আমি শিওর অন দ্যাট। বাট আপনি কনসেপ্টটাকে ঢালাই করার জন্য, পাকাপোক্ত করার জন্য আপনি বারবার পরীক্ষা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যত পরীক্ষা দিবে তত ভালো। ফেল করলেও লজ্জার কিছু নাই, পাস করলে তো আলহামদুলিল্লাহ মিষ্টি খাবার ব্যাপার আছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ সেইটা জিনিসটা আপনার মনে রাখতে হবে। তো এটুকুই। আর কেউ কিছু বলবেন? নেক্সট ক্লাসে আমরা বাজেটিং এ চলে যাব। জি স্যার, আমাদের ক্লাসটা কি পরীক্ষার মাঝখানেও চলবে? মানে সামনে যে পরীক্ষা শুরু হবে 10 তারিখ থেকে? কোন 10 তারিখে পরীক্ষা হচ্ছে? স্যার, নভেম্বরের 10 তারিখ থেকে, মানে জানুয়ারি টু জুন সেশনেরটা। হ্যাঁ, আমাদের ক্লাস তো চলবে, আমাদের ক্লাস তো বন্ধ হবে না। আপনারা কি পরীক্ষার্থী? স্যার, আমাদের তো, জি স্যার, পরীক্ষা তো একটা দিব, কিন্তু মানে ওইটার জন্য আসলে এখন মানে এখানে যে আমি ক্লাসটা করতেছি, কিন্তু আমি বাসায় প্র্যাকটিস করার জন্য টাইম দিতে পারতেছি না। আপনার তো স্যার, যদি পরীক্ষার মাঝখানে হয় তাহলে তো আমার ক্লাস করাটাই। না, আমি আপনার এটা বাস্তব প্রবলেম, এটা বুঝতে পারতেছি আমি আপনার, কিন্তু আমি আসলে এটা তো কোনো সলিউশন দিতে পারছি না। বাট আপনি যেভাবে রেসপন্স করেন ক্লাসে, আমার কাছে মনে হয় যে আপনি খুব ভালো প্রিপারেশন নিতে পারবেন। কিন্তু ক্লাসগুলো ফলো করা দরকার, ফলো আপনি মিস করিয়েন না আর কি। আর আমার আর কয়েকটা ক্লাস আছে। Q1 পরীক্ষা দিচ্ছেন? না, আমি বিজনেস লেভেলে পরীক্ষা দিব, ইথিক্সটা শুরু দিব। এথিক্সটা। জি।
তো আমি আসলে সুমি, আমি তো আসলে এই ব্যাপারে আপনার কিছু ভালো কিছু অ্যান্সার করতে পারছি না। হ্যাঁ স্যার P1 অ্যাটেন্ড করব, অনেকে যদিও কিছু 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 জায়গায় ক্লিয়ার না, তারপরেও জাস্ট অ্যাটেন্ড করার জন্য নভেম্বরের পরীক্ষা অ্যাটেন্ড করব, তো কোনো সাজেশন দিবেন? নবম পরীক্ষা কি এই সাবজেক্টটা দিবেন, পরীক্ষা দিবেন? আমি স্যার জাস্ট রেজিস্ট্রেশন করছিলাম, তো এখন তো পড়ছি, জাস্ট অ্যাটেন্ড করে দেখবো যে হ্যাঁ এখন তাহলে তো আপনার জন্য খুবই ভালো হয়ে গেল। আপনি কষ্টে এখন যা করছেন আমরা যা কাজ করলাম, আপনি 30 থেকে 35% চ্যাপ্টার হয়ে গেল, আপনি 30 থেকে 35 মার্কস তো এখানে পাবেন, 25 থেকে 40 মার্কস পাবেন এখান থেকে, 25 মার্কস থেকে 40 মার্কসের মতো আপনি এখানে এই 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 পড়ার মধ্যে পেয়ে গেলেন। হ্যাঁ তো আপনার তো এটা, আপনার কি এখানে বলেন আপনার কোনো কনসেপ্টে কোনো সমস্যা হচ্ছিল বা আপনি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে? না, জাস্ট প্র্যাকটিস করার সময়টা কম পাচ্ছি, অফিস শেষে এসে দেখা না, যাচ্ছে ক্লাস করার পরে। ইউ মাস্ট গিভ এটার দ্যাট, ইউ জন্য মাস্ট গিভ দ্যাট, ওটা করিয়েন না, একটু কষ্ট বেশি করতে করা হবে। দরকার ছিল। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। আপনি আপনার টেকনিক কি জানেন, আপনি বেশি বেশি পড়বেন, হ্যাঁ বেশি বেশি পড়ে পড়ে প্র্যাকটিস কিন্তু করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি পরীক্ষা হলে গিয়ে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন। ওইটা সবার ক্ষেত্রে হতে পারে, এটা আমার ক্ষেত্রে। যথাসম্ভব আপনার ক্লাস যদি করতেও থাকি, 17 তারিখ পরীক্ষা, তো হয়তো আর আর 5টা 6টা ক্লাস হয়তো পাবো ইন দা মিন টাইম। শেষের দিকে কিছু চ্যাপ্টার হয়তো পরীক্ষার পরে হবে, তো কোনো সাজেস্ট করবেন যে 2-4টা চ্যাপ্টার আমি নিজে নিজে দেখে ফেলতে পারি আপনি পড়ার আগে, যেহেতু আমি পরীক্ষা অ্যাটেন্ড করবো এই জন্য? ক্যাপিটাল বাজেটিং মাস্ট আসবে, ক্যাপিটাল বাজেটিং আপনি ক্যাপিটাল বাজেটিংটা মাস্ট করবেন, ওইটা থেকে প্রশ্ন অবশ্যই আসবে। হ্যাঁ ক্যাপিটাল বাজেটিংটা চ্যাপ্টার কত? এই চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12, হ্যাঁ চ্যাপ্টার 11, 12, 13, হ্যাঁ এগুলো থেকে অঙ্ক মাস্ট আসবে একদম। তারপরে এই যে আমি আজকে যে আমরা ব্যালেন্স শেষ করলাম, কস্টিং শেষ করলাম, এখান থেকে 30-35 পেয়ে যাবেন। চ্যাপ্টার ফোকাসিং থেকে আপনার 8 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত কোন হ্যাঁ 8 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত স্যার প্রবলেম তেমন একটা নাই, জাস্ট প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করা লাগবে। আর আপনি ওই ক্যাপিটাল বাজেটিং থেকে 20-25 মার্কসের অঙ্ক থাকবে, তাহলে তো আপনার 14, 15, 16, 17, 18 স্যার এই 5টার মধ্যে এগুলো তো ক্যাপিটালের, ওয়ার্কিং ক্যাপিটালের ম্যাথ আছে। আপনার ক্যাপিটাল বাজেটটা হচ্ছে 12, 13, 14 মনে হয়, না 12, 13 না, 11, 12, 13 হবে, 11 না না 12, 12, 13, 12, 13, আনসার্টেনিটি রিস্ক, হ্যাঁ হ্যাঁ 12 এবং 13 ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ক্যাপিটালের অঙ্ক স্যার 14, 15, 16 তে 14, 15, 16, 14, 15, 16, 17 তে ক্যাপিটাল পাবেন আপনি। 18 পর্যন্ত শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আছে, ওয়ার্কিং ক্যাপিটাল তো খুব ইজি। আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কন্ট্রোল, ক্যাশ কন্ট্রোল, অ্যাকাউন্টস রিসিভেবল পেয়েবল, এগুলো খুব সহজ। এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন, এগুলো তো আপনারা আগেও করছেন যদি আপনার মানে ম্যানেজমেন্ট হয়ে থাকেন। সো এগুলোও দেখবেন। এখন আপনি তো প্রতিমধ্যে আমাকে যদি বলেন যে স্যার আপনি বলেন, আমি আপনাকে তো সবই পড়তে বলবো আসলে। না বাট এনিওয়েজ ইউ ট্রাই। আপনি এটা ভালো যে আপনি পরীক্ষা অ্যাটেন্ড করতেছেন, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, ডু দ্যাট আর কি। তাহলে আজকে এখানে ক্লোজ করি, সবাইকে বলি এখন 8:21 হয়ে গেছে, আমার নেক্সট ক্লাসে মনে হয় আপনাদের অনেকেরা থাকতে পারে। স্যার একটা জিনিস জানার স্যার। আচ্ছা তাহলে বলেন স্যার। ওই যে আমাদের সীমার যে বইটা পড়তেছে স্যার, এখানে যদি খুঁটিনাটি সব পড়ি তাহলে কি স্যার মোটামুটি কভার দিতে পারবো পরীক্ষা করছেন নাকি অন্য কোনো বই? এই সীমার এই বইয়ের মধ্যে 100% সিলেবাস কভার করছে। এই সিলেবাসটা পুরো সিলেবাসটা ট্রু কপি করে দিচ্ছে, একদম ফটোকপি করে দিচ্ছে। সুতরাং আমি যদি সিলেবাসটা যদি এটার উপরে করে বলতে পারি, তারপর আমার কনসেপ্টটা তাহলে ফুললি ক্লিয়ার হলো। এবার আপনি হাজারো বই ঘাটাঘাটি করেন, অঙ্ক করেন, আপনার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে। বাট এই বইটা করলে আমরা ফুললি প্রিপেয়ার হয়ে যাবো, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং এই বইটা খুব ফ্যান্টাস্টিক, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমরা পাইনি কিন্তু আপনারা পাচ্ছেন। এই বইয়ের স্টাডিগুলো একদম ভেরি সুইট ল্যাঙ্গুয়েজে লেখা, বোঝার মতো করে, ছোটখাটো মধ্যে কনসাইজ করে লেখা আছে, ফ্যান্টাস্টিক। আই রিয়েলি লাভ দিস বুক। আমি তখন পাইনি, কিন্তু আমার কাছে আপনারা পাইছেন বলে সেটাও খুশি লাগছে যে আপনার ইটস ভেরি গুড। এই বইটা কভার করেন আপনারা, এই বইটা কভার করে পুরো কনসেপ্ট নিয়ে পরীক্ষায় হাজির হবেন। এবং বাসায় যদি কনসেপ্টটা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কনফিউশন হতে পারে। সুতরাং প্র্যাকটিস আপনাকে করতেই হবে বাসাতে। কম্পিটিশন গুলো প্র্যাকটিস করে ফেলবেন, কনসেপ্ট দিয়ে দিই। সময় কম লাগলে কিভাবে করবেন, আপনারা টেকনিক জানেন সবাই, সেভাবে করবেন। তাহলে কি ক্লোজ করবো আজকে এখানে? আমার তো টাইমও শেষ। স্যার এই বুকের সাথে কি রেফারেন্স কোনো বুক আমাদের দরকার আছে? আপনারা এটার সঙ্গে যে কোশ্চেন আনসার গুলো সলভ করবেন, আমাদের যে পরীক্ষাতে কোশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করবেন। আর রেফারেন্স বুক অন্যগুলো যেগুলো হ্যাঁ করতে পারেন, যে কোনো বই থেকে যে কোনো অঙ্ক করানো কোনো অসুবিধা নেই।
এটাকে থিওরি গুলা কি এই বই থেকেই? থিওরিও আপনি এগুলাই পড়বেন, এগুলো পড়ার পরে এগুলো তো পুরোটাই কনসেপ্টটা কভার করতেছে। আর যদি আপনি যদি এখন থিওরি আর বেশি কিছু থাকবে না, আসলে এখানে খুব বড় আকারে তো থিওরি আসবে না, শর্ট কোশ্চেন টাইপে আসতে পারে আর কি। তো কনসেপ্টগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, কিন্তু এখান থেকে আপনি মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলতে পারেন। আমি তো এটাকে খুব জোর দিচ্ছি বইটাকে। হ্যাঁ, অন্যান্য বই থেকে আপনারা পয়েন্ট নিতে পারেন, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। দেখবেন যে একই রকম কনসেপ্ট পড়লে দেখবেন যে একই কনসেপ্ট, কিন্তু এর বাইরে কিছু নেই এখানে। ঠিক আছে, তাহলে আজকে ক্লোজ করি এখানে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। বেস্ট অফ লাক ফর এভরিওয়ান।